4 বছরের দীর্ঘ বিরতির পর যখন শুভ তার ফুল বউকে দেখল, মনের মধ্যে যেন এক অন্যরকম ঝড় বইতে লাগলো। তার ফুল বউয়ের সেই চঞ্চল যুবতীর ছায়া আজ নেই, বরং চোখে ধরা দিল এক পরিপূর্ণ আত্মবিশ্বাসী নারী। তার গভীর চোখজোড়া মোটা করে কাজল দিয়ে আঁকা, যেন দুটি গভীর অরণ্য যেখানে হারিয়ে যাওয়া যায়। ঠোঁটে হালকা লিপস্টিকের পরশ, যা তার সৌন্দর্যকে আরও নিবিড় অথচ আকর্ষণীয় করে তুলছে। বেগুনি শাড়িতে মোড়ানো এই নারী যেন এক নতুন সত্তা, কিন্তু পরিচিত হৃদয়ের খুব গভীর থেকে। ফুল কথা বলার ভাষা হারিয়েই ফেলেছে। ফুলের সামনে বসার অর্থ মানুষটিকে অচেনা লাগছে ফুলের কাছে। এ যেন ভিন্ন কোনো পুরুষ। এলোমেলো চুলগুলো সুন্দরভাবে সেট করা, পেশিবহুল হাতের বন্ধনীতে শোভা পাচ্ছে মূল্যবান ঘড়ি। গায়ের ফিটিং টি শার্টের অভ্যন্তরীণ বক্ষ পিঞ্জর দৃশ্যমান ভেসে উঠেছে। ফুল চোখ ফিরিয়ে নিল, কাগজগুলো কুড়াতেই মনোযোগ দিল। শুভর কথার প্রত্যুত্তর করল না। শুভ বুঝলো তার ফুল বউ অভিমান করেছে। সে হাত বাড়িয়ে ফুলকে চুয়ে দিতে চাইল। ফুল তখনই উঠে গেল, কাগজগুলো ফাইলে গুছিয়ে স্বাভাবিকভাবেই আয়নার সামনেই দাঁড়ালো। আয়নায় নিজেকে এক ঝলক দেখল, চোখের নিচে লেপটে যাওয়া কাজল মুছে নিল, কানের দুলো ঠিক করে নিল। শুভ পকেটে হাত রেখে ফুলকে পর্যবেক্ষণ করছে। ফুলের স্বাভাবিক আচরণ শুভর মস্তিষ্কে চিন্তার খাঁজ ফেলল। শুভ ফুলকে বিছানা ঝাড়া দিতে দেখলো। শুভকে দাঁড়ানো রেখেই ফুল চেয়ার ঠিক করলো। শুভকে দেখছেই না যেন। শুভর দূরত্ব সহ্যই হলো না। একটি বার ফুলকে ছুঁয়ে দেওয়ার জন্য অন্তর উঠতে শুরু করলো। শুভ এগিয়ে আসতে নিতেই ফুল ব্যস্ততা দেখিয়ে ঘর থেকে বের হয়ে গেল। শুভ আহম্মক বনে গেল। ফুলের লুকোচুরি ভীষণ উপভোগ করলো। শাড়ি পরে হাঁটাচলা করতে সমস্যা হচ্ছে, 2 কদম এগোতে পেঁচিয়ে পড়ে যেতে নিচ্ছে। ফুল নিজেকে সামনে নিল, শুধু পড়ে যাওয়া থেকে নয়, বরঞ্চ শুভকে দেখে নিজের আবেগকেও নিয়ন্ত্রণ করে নিল। বাড়িতে প্রবেশ করেই সাগরিকা সত্যি সত্যি শাশুড়িকে জড়িয়ে ধরেই বসে আছে। সুইটি খানমের কাঁধে মাথা রেখেই কাঁদছে। সুইটি খানমও কাঁদছে, কিন্তু আনন্দে। তিনি জানতেন আজ ওনার একজন ছেলে নয়, 2জন ছেলে বাড়ি ফিরবে। শুভর আসার ব্যাপারটা ফুলকে সাগরিকায় জানাতে নিষেধ করেছিল। সাগরিকা শাশুড়িকে কাছ থেকে নড়তে দিচ্ছে না, এমনকি আদিলকেও ঘেঁষতেই দিচ্ছে না। বেচারা আদিল ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে বইয়ের কীর্তিকলাপ দেখিয়ে যাচ্ছে। ছোট্ট পিয়াল বাবাকে প্রশ্ন করছে, বাবা, মাম্মা কি হয়েছে? তোমার দাদুকে আদর করছে। ফুল সিঁড়ি ডিঙিয়ে নিচে আসতেই উক্ত দৃশ্য চোখে বাঁধলো। আদিলকে দেখেই মুখে হাসির রেখা টেনে বলল, কেমন আছো ভাইয়া? আদিল ফুলের দিকে তাকালো। মেয়েটা চোখ মুখ দেখে বোঝা চেষ্টা করলো মনের নিদারুণ অবস্থা। আদিল বুঝলো না। ফুল পিয়ালকে কোলে নিয়ে গালে চুমু খেলো। আদিল উত্তর দিল, ভালো আছি। শুভ তখনই নিচে নেমে আসলো। আদিলের গা ঘেঁষে দাঁড়ালো শুভ। আদিল কিচ্ছু বলল না। শুভ আকস্মিক আদিলকে জড়িয়ে ধরলো। সে আগের মতো বায়না করা সুরেই বলল, কোলে নাও ভাইয়া। আদিল গম্ভীর সুরেই উত্তর দিল, পারবো না। শুভ পুনরায় বলল, মা বউয়ের সামনে অপমান করছো তো, আমারও সময় আসবে। আদিল শুভকে নিজের কাছ থেকে ছাড়াতে চেষ্টা করলো, কিন্তু পারল না। শুভ পুনরায় বলল, আমি আর আগের মতো ছোট নেই ভাইয়া, তোমার মতো 10টা মৌমাছিকে ফু দিয়ে উড়িয়ে দিতে পারবো। আদিল শুভর কান মুলে দিল। খবরদার শুভ, আমার গা ঘেঁষবি না। তুই এত বছর যা করেছিস তার জন্য আমি অন্ততপক্ষে ক্ষমা করব না। শুভ আদিলকে ছেড়ে ফুলের কাছে আসলো। তার উদ্দেশ্য ছিল পিয়ালকে কোলে নেওয়ার ছলে ফুলকে ছুঁয়ে দেওয়ার। ফুল শুভর এই ইচ্ছে পূরণ করতেই দিল না। শুভর হাত বাড়িয়ে দেওয়াতে উপেক্ষা করে পিয়ালকে নিয়ে নিচে বসে পড়ল। পিয়ালের জুতা ঠিক করার অজুহাত দেখিয়ে সাগরিকার উদ্দেশ্যে বলল, আজ প্রথম দিন বলে তোমাকে কিছু বলছি না ভাবি, নয়তো আমার মায়ের ভাগ কারোর সাথে শেয়ার করব না বলে দিলাম। সাগরিকা উঠে আসলো। ফুলও তখন দাঁড়িয়ে গেল। সাগরিকা ফুলকে জড়িয়ে ধরলো পরম যত্নে। ফুলের তখন কি হলো কে জানে। মনের কোণিয়ে জমানো কষ্টগুলো দুমড়ে মুচড়ে বের হয়ে আসলো। চোখের কোণিয়ে জমা হলো অবাধ্য অশ্রুকণা। ফুল কৌশলে চোখের পানি মুছে নিল। সাগরিকাকে ছেড়ে নাসিমা বলে হাঁক ছাড়লো। শুভ অবাক হয়ে এই ফুলকে দেখছে। আগের ফুল ছিল নরম তুলোতে ভরা, আর বর্তমানে শুভর সামনে ঘোরাফেরা করা ফুল শক্ত কাঠিন্যে ভরা। নাসিমা খাবার গরম করছিল। ফুল টেবিলে খাবার দিতে বলে সাগরিকাকে ফ্রেশ হয়ে নিতে বলল। পিয়ালকে কোলে তুলে ফুল শাশুড়ির ঘরের দিকে ছুটল। শুভর মনে অপরাধ বোধ কুড়ে কুড়ে খাচ্ছে। গাড়িতে সাগরিকার সাথে সারাটা পথ গল্প করে এসেছে। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় সাগরিকা যখন শুভকে ফুলের ব্যাপারটা বোঝাচ্ছিল, শুভ তখন সত্য জুড়ে দিয়েছিল। সে সাগরিকার কাছে বলেছিল ফুলকে পরিবর্তন করতে। পৃথিবীতে নরম মেয়েরা টিকে থাকতেই পারে না।
ফুল যদি সবসময় আদিল ও শুভর উপর নির্ভর করে চলাফেরা করে তবে নিজের ক্ষতিই করবে। শুভ দ্বিতীয়বার ফুলকে হারাতে চায় না, তাই সাগরিকাকে বলেছিল যেন ফুলকে পড়াশোনায় আগ্রহ দেখায়। সাগরিকা তাই করেছিল। এত কিছুর মধ্যে শুভ সেদিন ফুলের ব্যাপারে নেওয়া সিদ্ধান্তই ভুল ছিল। শুভ ফুলের ভালোর জন্য দূরে গেলেও তার পরের কাজটা ঠিক করেনি, কারণ 4টা বছর কম সময় না। সময় হারিয়ে গেলেই কখনো ফিরে পাওয়া যায়ই না। এই 4 বছরে অনেক কিছুই হতে পারত ফুলের, ভালো খারাপ অনেক কিছুই ঘটতে পারত। আদিলও ছিল না এই 4 বছর। ফুল এত সহজেই শুভকে ক্ষমা করবে? শুভরও মনে হলো তার কিছুটা শাস্তি পাওয়া উচিত। অভিমান ভালোর থেকে খারাপটাই বয়ে আনেই বেশি। কিন্তু ফুলের স্বাভাবিক আচরণগুলো শুভকে ভাবাচ্ছে। মেয়েটার কোনো অসুখ হয়নি তো? শুভ সারা রাস্তায় ফুলকে নিয়ে দুটা ভাবনাই এসেছিল। প্রথম ভাবনা হলো ফুল তাকে দেখা মাত্রই অভিমানী মুখ ফিরিয়ে নেবে। দ্বিতীয় ভাবনা হলো ফুল পাগল হয়ে শুভকে জড়িয়ে ধরবে। শুভ ভাবনাগুলোর মধ্যে একটিও হয়নি। ফুল খুবই স্বাভাবিক আচরণ করছে। ইতিমধ্যেই শুভ প্রধান ফটকের সামনে ফরিদকে দাঁড়ানো অবস্থায় দেখতে পেল। ফুলকে দেখার জন্য তাড়াহুড়ো করতে করতে ফরিদের কথা ভুলে গিয়েছিল শুভ। শুভ এগিয়ে আসলো, ফরিদের হাত থেকে নিজের ব্যাগখানা নিল। নাসিমা তখন খাবার টেবিল সাজাচ্ছিল। শুভ নাসিমাকে ডাকলে শুনুন, নিচের গেস্ট রুম কি খালি আছে? নাসিমা মাথা নেড়ে হ্যাঁ জানালো। শুভ বলল, ও ফরিদ আমার সাথে এসেছে, ওকে গেস্ট রুমটা দেখিয়ে দিন। নাসিমা পুনরায় মাথা দোলায়, ফরিদকে ঘর দেখিয়ে দেয়। খাবার টেবিলে ইলাহি আয়োজন দেখে শুভ চোখ চড়ক গাছ হয়ে গেছে। সব থেকে বেশি অবাক তখন হয়েছে যখন সুইটি খানম জানালেন রান্নাগুলোর সব ফুল করেছে। শুভ ফ্রেশ হয়ে নিচে নেমে আসলো। বিরিয়ানির ঘ্রাণে তখন চারপাশ মোমো করছে। শুভর পেটে মোচড় দিয়ে উঠল। ফুল পিয়ালকে বিরিয়ানি খাওয়ার চেষ্টা করছে। শুভ বেছে বেছে ফুলের চেয়ারের পাশেই বসলো। সুইটি খানম ছেলেকে দেখে ফুলের হাত থেকে খাবারের প্লেট কেড়ে নিয়ে বললেন, দে, আমি খাইয়ে দিচ্ছি। তুই শুভর প্লেটে বিরিয়ানি পরিবেশন কর। আদিলও তখন আসলো। ফুল দুই ভাইয়ের জন্য বিরিয়ানি বাড়লো। এই যে ফুল নিঃশব্দে মায়ের কথা শুনেই কাজ করলো, এই বিষয়টা নিয়েও শুভকে ভাবিয়েই তুলছে। আদিল ও শুভ খাওয়া শুরু করেই দিল। ফুল পাশেই দাঁড়িয়ে আছে। এমনটা নয় যে সে পুরুষদের খাওয়ার পরে খাবে, মূলত সাগরিকার জন্যই অপেক্ষা করছে। শুভ এক মা বিরিয়ানি মুখে পুরে চোখ বন্ধ করে নিল। সেই স্বাদ, সেই রান্না, কিন্তু অনুভূতি অন্যরকম। দেখা গেল শুভ 3 প্লেট বিরিয়ানি খেয়ে নিয়েছে। চতুর্থবার নেওয়ার সময় আদিল বাধা দিল, তোর বিরিয়ানি কেউ খেয়ে ফেলবে না, অনেক রান্না হয়েছে, একসাথে এত খেলে পেট খারাপ হবে, তখন না হওয়া ডাক্তারকে নিয়ে আমাদের দৌড়তে হবে। শুভ তখন মুচকি হাসলো, চেয়ারেই মাথা এলিয়ে দিল। মূলত শরীর এলিয়ে দেওয়াটা ফুলকে দেখার বাহানা মাত্র। ফুলের দিকে তাকিয়ে উত্তর দিল, এই বিরিয়ানিতে ভেজাল নেই ভাই, না দেয়া আছে বিষ। এই বিরিয়ানি আমাকে সারা জীবন বিরিয়ানি খেতে বললে অনায়াসে খেয়ে যেতে পারবো। ফুলের মুখাভাবের কোনো পরিবর্তনই হলো না। শুভ এবারও হতাশ হলো। মেয়েটা কি কিছু তো বলবে। এদিকে 4 বছরের দূরত্ব ঘুচতে শুভ ফুলকে সময় দিচ্ছে। হুট করেই কাছে যেতেও ভয় করছে। সাগরিকা আসলেই ফুল অপর পাশে বসতে নেয়। সাগরিকা বাধা দিয়ে বলেই, আরে, এখানেই তো জায়গা আছে ফুল, তুই আমার পাশে বস। সাগরিকা বাম পাশের চেয়ারে আদিলে বসেছে, ডান পাশের চেয়ার ফাঁকা। তারপরেই চেয়ারেই শুভ বসে আছে। অবশ্য শুভর খাওয়া শেষ। সাগরিকার কথা শুনে পায়েসের বাটি হাতে নিল সে। আদৌ খাবে কিনা সন্দেহ। ফুল শুভর পাশেই বসলো। ফুল বিরিয়ানি ছুঁয়েই দেখলো না। সাদা ভাতের সাথে রুই মাছের এক টুকরো দিয়ে খাওয়া শেষ করেই ফেললো। শুভ এবার চুপ থাকতেই পারলো না। ফুলকে বলল, বাড়িতে কি খাবার কম পড়েছে? এতটুকু খেয়ে উঠে যাচ্ছ কেন? ফুল এবার শুভর চোখের দিকেই তাকালো। এই চোখের ভাষা শুভ বুঝতেই পারে না। শুভ দেখলো তার সামনে অপরিচিত চোখ থেকে অগ্নি ঝরছে। ফুল উত্তর দিল, বাড়ির বউ হিসেবে এতটুকু স্বাধীনতা তো পেতেই পারি, তাই না? আশা করি ভবিষ্যতে আমার স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে আসবে না। ফুলের কথা উপস্থিত সকলেই শুনল। সকলেই বুঝলো ফুলের মনের রুষ্টতার কারণ। সুইটি খানম চুপ করেই রইলেন, কিন্তু মনের মধ্যে ফুলকে বলার জন্য কিছু কথা সাজিয়ে নিলেন। রাত তখন 10:45। অভ্যাস মোতাবেক ফুল শাশুড়ির ঘরেই গেল। খাওয়ারের পরের ওষুধ দিল। সুইটি খানম তখন বললেন, শাড়ি পাল্টে ফেললি কখন? খাওয়ার পর কেমন যেন অস্বস্তি হচ্ছিল। সুইটি খানম পুনরায় বললেন, আমি কিন্তু জানতাম ওরা দুজনেই আজ আসবে। ফুল উত্তর দিল না। সুইটি খানম দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার 2 ছেলে ছিল হীরের টুকরো, তাদের বউ দুটো এনেছি রত্ন হিসাবে। তোদের মেয়ের মতো আদর করেছি। তোরা দুজন যেমন আমার মেয়ে, আদিল ও শুভ আমার ছেলে।
একজন অপরাধ করলে অবশ্যই শাস্তি দেব। অতীতে তোর সাথে সাথে আমার পরিবারের সাথেও খারাপ হয়েছে। আমি বলবো না তুই শুভকে ক্ষমা করে দে, বরং বলবো জীবনটা দ্বিতীয়বার সুযোগ দে। জীবনটা তোর, একটু ভেবে নে। ফুল শাশুড়ির পাশে বসে কোলে শুয়ে পড়ল। ফুলের চোখের অবাধ্য অশ্রু গড়িয়ে পড়ল নিয়ম মেনে। সে বলতে শুরু করলো, সেদিন আমার একা দোষ ছিল না মা, দোষী সেও ছিল। তার প্রথম দোষ ছিল আদরে আহ্লাদে তৈরি করা ফুলকে ভালোবেসে আগলে রাখা। দ্বিতীয় দোষ ছিল সেদিন প্রথম ফুলকে না বুঝে কষ্ট দেওয়া। সেদিন আমার একটাই দোষ ছিল, সেটা হলো বাবার কথা বলা। আমার বাবা ভালো ছিল না, কিন্তু তিনি বাবা ছিলেন। মায়ের মন যেমন সন্তানের জন্য ছটফট করে, ঠিক সন্তানেরও মন তেমন। সেদিন শুভ আমাকে নিয়ে গেলে এত কিছু হতো না। পরিস্থিতিটা ভিন্ন ছিল মা। আমাদের ভাগ্য এমন স্থানে নিয়ে গিয়েছিল যে সেখানে আমাদের কারোই হাত ছিল না, অথচ সমস্ত দোষ আ- আমার ঘাড়ে ফেললো তোমার ছেলে। আমাকে শাস্তি দিতে গিয়ে 4টা বছর নষ্ট করলো। সে কি আমার এই 4 বছর ফিরিয়ে দিতে পারবে? সেদিন রাগ করে চলে না গিয়ে আমাকে আপন করে নিলে কি খুব দোষ হতো? বলো মা, বলো। আমি ঠিক আছি, খুব ভালো আছি এই জীবন নিয়ে। আমি নিজেকে এমনভাবে তৈরি করে নিয়েছি, কিন্তু তার কাছে আমার একটাই প্রশ্ন, দীর্ঘ 4 বছরের চোখের পানির মূল্য দিতে পারবে? সুইটি খানমের চোখেও অশ্রু। মেয়েটার মনের কিছু তিক্ত কথা শুনল সে, যা আজ পর্যন্ত ওনাকে বলেইনি। সুইটি খানম নিয়ত করলেন তিনি আর কখনোই ফুল ও শুভর বিষয়ে কথা বলবেন না। ফুলের উপরই সব ছেড়ে দিলেন। মেয়েটার পরিশ্রম সম্পর্ক থেকে দূরে সরে যাওয়ার লড়াইটা উনি দেখেছেন। ফুলের মতায়ত হাত বুলিয়ে বললেন, তোর যা ভালো লাগে তাই করিস। ফুল ঘরে আসলো 12টায়। ক্লান্ত বিধ্বংসী ফুল ঘরে প্রবেশ করেই বিছানায় শুভকে দেখেই চমকালো। দরজা আটকাতে নিয়েও আটকালো না। শুভ তড়িৎ বেগে বিছানা ছেড়ে ফুলের সামনাসামনি দাঁড়ালো। ফুলের মুখশ্রীতে চোখ বুলিয়ে বলল, এই ফুল বউ, তুমি আমার একদম অচেনা। ফুল দৌড়ে সরে গেল। শুভ ফুলের পিছু গেল। পুনরায় বলল, আমাকে ক্ষমা করা যায় না? ফুল অভিমানী কণ্ঠেই বলল, উল্লেখ আছে, অভিমানের পাহাড় আকাশ ছুঁড়ে আমি আর তোমার থাকবো না। সম্পর্কের বেড়া ছেলে আমাকে আটকাতে এসো না শুভ। আমি নিজের জন্য আলাদা জগৎ তৈরি করেছি, সেখানে খুশি আছে। তুমি তোমার জীবনকে গুছিয়ে নাও। কোনো দুঃখী ফুলের জন্য নিজের জীবন দুঃখ এনো না। দুঃখী ফুলরা দুঃখ সয়ে যায়, তাদের মনের কথা মনকেই বোঝায়। ফুল চলে যেতে নিলেই শুভ বাধা দিল। পালাচ্ছ? ফুল না ফিরেই উত্তর দিল, তোমার ধারণা ভুল, আমি পালাচ্ছি না, বরং প্রাণ ভরে নিঃশ্বাস নিতে যাচ্ছি। শুভ থমকে গেল। ফুলকে শুভর উপস্থিতি গলার কাটামুড়ি করছে। শুভ কিছু বলতে চাইলেও ফুল শুনলই না। কয়েক কদম আগাতে নিলেই শুভই ঘর থেকে বের হয়ে গেল। এদিকে ফুল দরজা আটকিয়ে দেয়াল ঘেঁষে বসে পড়ল। 2 হাঁটুতে মুখ গুজে হু হু করেই কেঁদে উঠল। অনেকদিন পর ফুলের দ্বিখণ্ডিত মন ভেঙে চুরে একাকার হয়ে গেল। এত বছরের দাগ এত সহজেই মিশে যাবে কিনা প্রশ্ন থাকলো। ফুল উঠে দাঁড়ালো। ড্রয়ার থেকে বের করলো শুভর লেখা সেই চিঠি, যেখানে লেখা ছিল, আমাকে আর চিঠি লেখো না ফুল, অভিশাপের পাল্লা ভারী হয়ে গেছে। ভাঙা ড্রয়ারে না পড়া চিঠিগুলো অভিশাপ দিয়ে যাচ্ছে। সূর্যের রশ্মি পৃথিবীতেই পড়ে, আলোর আভায় ভরে ওঠে সমস্ত প্রকৃতি। ঘাসের কণা থেকে শিশির ঝরে পড়ে রূপার মতো। পাখিদের কিচির মিচিরে দিন শুরু হয়। মানুষের ঘুম ভাঙে নতুন আশায়, নতুন উদ্যমে। সূর্যের প্রতিটি রশ্মি যেন মনে করিয়ে দেয়, অন্ধকার যত গভীরই হোক আলো আসবে। জীবন ঠিক এভাবেই এগিয়ে যায়, উঠে দাঁড়ানো, আলো ছড়ানো। ফুলের জীবনের আরও একটি দিনের সূচনা ঘটল। সকাল সকাল ফুল রান্নার কাজে ব্যস্ত ছিল। এই সময় ফুলের প্রিয় বান্ধবী আরিফা ঢাক ঢোল পিটিয়ে বাসায় আসলো। মুখ ভরা হাসি, চোখে দুষ্টু চাহনি। দরজার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলল, কি রে ফুল, এত চুপচাপ কেন? সঙ্গে থাকা মিষ্টির বক্সটা টেবিলে রেখে বলল, চা বানা ফুল, আজ তোর জন্য একটা বড় খবর নিয়ে এসেছে। তার উদ্দীপনা দেখে মনে হলো যেন পুরো বাড়িটাই তার আনন্দে নেচে উঠেছে। ফুলের শাশুড়ি ঘর থেকে বের হয়ে আরিফাকে দেখতে পেয়ে খুশিই হলো। আরিফা লম্বা সালাম জানিয়ে ফুলের শাশুড়িকে জড়িয়ে ধরলো। ডাইনিং টেবিলের ওপর থেকে মিষ্টির বক্স খুলে একটা মিষ্টি সুইটি খানমের মুখে ঢুকিয়ে দিল। সুইটি খানম কোনো রকম মিষ্টি গিলেই প্রশ্ন করলো, কি উপলক্ষে মিষ্টি খাওয়ালি রে আরিফা? বিয়েটি কি ঠিক হয়ে গিয়েছে নাকি? রান্নাঘর থেকে ফুল বের হয়ে ভ্রু যুগল কুচকে প্রশ্ন করলো, এই যে তোমার মুখটা দেখেই বুঝতে পারছি আবার নতুন কোনো বুদ্ধি নিয়ে এসেছিস।
জলদি কারণটা বল। হাসতে হাসতেই আরিফা বলল, আমাকে দেখে তোর এত খারাপ মনে হয়? তুই কি জানিস তোর মতো বান্ধবী থাকলে শত্রুর প্রয়োজন হয় না। চল তাড়াতাড়ি বল, এবার কি ফোন দিয়ে আটলি? আরিফা চোখ টিপেই বলল। ওপরে চল, সব বলবো। ফুল দীর্ঘশ্বাস ফেলে উপরে উঠল। সুইটি খানম হাসলো। আরিফা প্রায় সময় এই বাড়িতেই আসে, ফুলের সাথে সময় কাটায়। সুইটি খানমেরও খুব ভালোবাসেন। ফুল ও তার শাশুড়ি ব্যতীত বাড়ির কেউ এখনো ঘুম থেকে ওঠেনি। দীর্ঘ পথ জার্নি করে আসার জন্য তাদের ঘুম ভাঙতে বেশ সময় বেলা হয়েই যাচ্ছে। ফুল চাপা নিঃশ্বাস ফেলে আরিফাকে নিয়ে উপরে আসলো। সে জানি মেয়েটা কেন নিচে থাকেনি, গতকাল রাতের জন্য নিশ্চয়ই ওকে জ্বালিয়ে মারবে এটা সেটা প্রশ্ন করে। আরিফাকে নিয়ে নিজের ঘরে আসতে দেখে আরিফা প্রশ্ন করলো, তুই কি এই ঘরেই ছিলে? তোদের মাঝে গতকাল কিছু হয়নি নাকি আদর বেশি হয়ে গেছে? এই, তোর মুখটা এমন লাল টমেটো হয়ে আছে কেন? ফুলের মনে হলো কেউ তার সারা অঙ্গে আগুন ধরিয়ে দিয়েছে। আরিফা তো এমন ঠোঁটকাটা স্বভাবের ছিল না, হঠাৎ কি হলো? এক চুমুতে কি মেয়েটার স্বভাবে পরিবর্তন এনে দিল? ফুল বলল, তুই এত নির্লজ্জ হলি কবে থেকে আরিফা? গতকাল রাত থেকে যা তা বকে যাচ্ছিস। আমি কিন্তু জানতাম যে শুভ গতকাল আসবে, কিন্তু আমার ফোন কলে থাকা অবস্থায় চলে আসবে জানলে। ফুল ভাবলেশীন হয়ে উত্তর দিল, জানলে ক্ষতি হতো না রে, আমি বরঞ্চ আগে থেকেই নিজেকে প্রস্তুত করে নিতাম। ফুল কথোপকথনের পর্বটা আমি শিন বানাতে চাইলেও আরিফা হতেই দিল না। সে এক চামচ মশলা গুঁড়া ঢেলে দিল তার কথার দ্বারাই। কি রে ফুল, বললি না কোথায় কোথায় চুমু খেলে? ফুল আরিফার পিঠে দুই ঘা বসিয়ে বলল, তুই খেয়েছিস বলে কি আমারও খেতে হবে? বাজে বকিস না আরিফা, আমাদের মধ্যে ওইসব কিছুই হয়নি। আমাদের মধ্যে ঠিক কি হয়নি, কি নিয়ে আলোচনা করছো ফুল? ফুল শুকনো বিষম খেলো। আরিফার মুখখানা এক হাত পরিমাণ হাঁ হয়ে গেল। শুভকে দেখেই কণ্ঠনালীতে আপনা আপনি আসলো, এই নায়ক কোত্থেকে আসলো? শুভ দরজায় ঠেস দিয়ে দাঁড়ালো। তার আপাতত দৃষ্টি ফুলের দিকে নিবদ্ধ। ফুলের বলা গতকাল রাতের একটি কথাও তার ওপর প্রভাব ফেলেছে কিনা সন্দেহ রইল। আরিফা জবাব দিল, কেমন আছো শুভ? ভালো। তোমার বান্ধবীকে জবাব দিতে বলো আরিফা, আমাদের মধ্যে কি হয়নি বলতে বলো। ফুল রাগী চোখে শুভর দিকেই তাকালো। শুভর মুখে তখনও দুষ্টু হাসি লেগেই আছে। ফুল দেখলো শুভকে খুব স্নিগ্ধ লাগছে। চোখ দেখে বোঝা যাচ্ছে অনেকদিন পর তৃপ্তির ঘুম হয়েছে। কিন্তু ফুল তো ঘুমাতেই পারেনি, দীর্ঘ 4 বছর তার ঘুম হয়নি। ফুল উত্তর দিল, আর পেতে কারো কথা শোনা ঠিক না, বিশেষ করে মেয়েদের পার্সোনাল কথাগুলো। শুভ স্বাভাবিক সুরেই উত্তরে বলল, আমি তো তোমার পার্সোনাল মানুষ, আমার থেকে কিসের লুকোচুরি ফুল? আরিফার মনে হলো সে ভুল ক্রমে কোনো অভিমানের পাল্লায় ঝুলে পড়েছে, যেখানে এক পাল্লা ভারী অপর পাল্লা হালকা। দুজনের মধ্যে কাঠটা ভারী আর কাঠটা হালকা বোঝাই মুশকিল। আরিফা বলল, আমি চুমুর কথা জিজ্ঞেস করছিলাম, কে কাকে কয়টা। ফুল আরিফার মুখ চেপে ধরে অন্যদিকে তাকিয়ে রইল। মেয়েটার মুখ লাগাম ছাড়া, পুরুষদের সামনেও লজ্জা পাচ্ছে না। এদিকে শুভ হেসে ফেললো, অস্পষ্ট সুরেই আওড়ালো, যখন দেয়া শুরু করব তখন গোনার সময় পাবে কি না সন্দেহ। ফুল স্পষ্টই শুনলো। সে অন্যদিকে তাকিয়ে ঠোঁট কামড়েই হাসলো। আরিফার পিছু পিছু নাফিসও আসলো, তবে 1 ঘন্টা পরে। ততক্ষণে বাড়ির সবার ঘুম ভাঙলো। ফুল সাগরিকার সাথে নাফিস ও আরিফার পরিচয় করিয়ে দিল। অভ্যেস মতো নাফিস আজও ফুলের জন্য কিছু আনতে ভুললো না। ফুল যখন নাফিসের পাশে বসলো তখন পকেট থেকে বাদাম বের করে ফুলের হাতে দিয়ে বলল, আশাকতে বাদামওয়ালা পেলাম, ভাবলাম তোর জন্য 20 টাকা নিয়ে নেই। ফুল হাসি মুখে নাফিসের হাত থেকে নিল। শুভ নিচেই আসছিল। দুই বন্ধুর মধুর সম্পর্ক দেখে মুখ পাকালো, বিড়বিড় করেই বলল, অন্যের বউয়ের জন্য বাদাম নিয়ে আসা যত সব আদিক্ষেতা। এই জন্যই আমার বউ আমার থেকে এত দূরে। শালা নিজে তো বিয়ে করে না, আমার ঘরেও শান্তি আসতে দেয় না। বোঝাচ্ছি মজা। কলেজ জীবনের বন্ধুদের পেয়ে শুভর মধ্যে সেই আগের চঞ্চল ভাব ফিরে আসলো। শুভকে নিচে নামতে দেখে নাফিস দাঁড়িয়ে পড়লো। এতদিন পর বন্ধুকে দেখতে পেয়ে আলিঙ্গন করলো। ফুলও তাদের সাথে উঠে দাঁড়িয়েছিল। ফুলের কানে তখন শুভর কণ্ঠস্বর আসলো, আর কতদিন সতীন হয়ে আমার বউয়ের আশেপাশে ঘুরঘুর করবি শালা? নাফিস শুভকে ছেড়ে দিয়ে পেটে গুঁতো দিয়েই বলল, ভালো হবে না। ফুল সরে আসলো। সকলের জন্য টেবিল সাজালো। খাওয়ার পর্ব শেষ করে নাফিস আদিলের হাতে কার্ড ধরিয়ে দিল। আগামী সপ্তাহে আরিফা ও নাফিসের বিয়ে। পরিবার সহ আমন্ত্রণ করলো নাফিস। ফুল অবাক হয়ে গেল। বিয়ের ব্যাপারে ফুল কিছুই জানতো না। আরিফার দিকে তাকালেই ফুল দেখতে পেল মেয়েটার লাজুক মুখখানা, চেহারা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে।
ফুল রাগ করলো না, বরঞ্চ কাছে এসে জড়িয়ে ধরলো। শুভ দূরে থেকে দাঁড়িয়ে দেখে আফসোসের সুরে বলল, ইস, কবে যে আমাকে ফুল বউ এভাবে জড়িয়ে ধরবে। প্রশ্ন হলো শুভর ইচ্ছে আদৌ পূরণ হবে? সময় তখন মধ্য দুপুর। রান্নার কাজ সাগরিকা করলো। ফুল বাধা দিল না। এতদিন পর সাগরিকা ফিরে এসেছে, করুক না কিছু কাজ নিজের ইচ্ছে মতো। ফুল নিজের ঘরে দরজা আটকে রেখেছে, অবশ্যই শুভর কারণে। দরজা খোলা পেলেই ফুরুত ফুরুত উড়ে চলে আসে। ফুল যা চায় না। ফুলের হাতে বিশেষ কোনো কাজ নেই, বারান্দার রেলিং ঘেঁষে অদূরে আকাশের দিকেই তাকিয়ে আছে। শুভকে দেখে অনেকটা দুর্বল হয়ে পড়েছে ফুল। সকাল থেকে গুনে গুনে 50 বার ফুলের ঘরে এসেছে শুভ। ফুল কখনো ইগনোর করে নিজের কাজ করেছে, আবার কখনো ঘর থেকে বের হয়ে গেছে। শুভর পাগলামো ফুলের ওপর প্রভাব ফেলছে। ফুলের একবার মনে হয় শুভকে ক্ষমা করে দিতে, পর মুহূর্তে নিজের দুর্দিনের স্মৃতি স্মরণ করে মনকে বিষিয়ে তোলে। কি এমন ক্ষতি হতো শুভ সেদিন চলে না যেত? ফুলকে আঁকড়ে ধরেই রাখতো, ভেঙে চুরিয়ে যাওয়া ফুলকে প্রতিবাদী নারী হিসেবে করতো। নাভিসরা চলে যাওয়ার পর সাগরিকা এসেছিল, দূরে থেকে ফুলের প্রতি দয়া দেখানোর ঘটনাগুলো জানালো। ফুল শুভর এসব কাজকে দয়া বলেই মনে নিল। শুভ দয়া না করলে হয়তো ফুল আজ এত দূর এগিয়ে যেতই না। শুভর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেই ফুল খারাপ আচরণ করছে না। ফুলের ভাবনার মাঝে কেউ দরজায় কষাঘাত করলো। আলসে ভাব নিয়ে ফুল মাথা এলোমেলো চুলগুলো খোপা করে দরজার কাছে আসতেই দেখতে পেল দরজার নিচের ফাঁকা অংশ দিয়ে একটি কাগজের টুকরোও আসলো। ফুল আধা খোপা আধা রেখেই কাগজখানা হাতে তুলে নিল। কাগজ খুলতেই দেখতে পেল 1 পৃষ্ঠার চিঠি, সেই আগের লেখার স্টাইল। ফুল একবার ভাবলো পড়বে না, পরমুহূর্তেই এত বছরের নিভানো লোক জেগে উঠল। জানলার পাশে আলোর মধ্যে দাঁড়িয়ে পড়া শুরু করলো। প্রিয় সুমন্দ ভাসিনী, তোমাকে এই নামে ডাকার অধিকার আমার আছে কিনা জানি না, তবু লিখছি, কারণ দীর্ঘ 4 বছরের বোবা সময়ের ভার আর বইতে পারছি না। তোমার অভিমান যত আকাশ সমানই হোক না কেন, আমি জানি সেটার প্রতিটি কারণ আমি নিজেই। তুমি কি জানো, সেদিন যখন বাড়ি ছেড়েছিলাম তখন মনে হয়েছিল সব ঠিক করে ফেলবো। ভেবেছিলাম কিছুদিন দূরে থাকলে সব মিটে যাবে, কিন্তু আসলে যা করেছি তা হলো আমাদের ভালোবাসার অমূল্য সুরটাকে ছিঁড়ে ফেলেছি। তোমার কষ্ট বোঝার বদলে নিজের ক্ষুদ্র স্বার্থ নিয়ে ব্যস্ত থেকেছি। আমার অপরিণত মানসিকতা, অহংকার, এসবই আমাদের দূরত্বের কারণ। এতদিন পরে ফিরে আসার সাহস কিভাবে করলাম সেটাও তোমায় ভাবাতে পারে। আমি বুঝেছি তোমায় ছাড়া এই পৃথিবীটা আমার কাছে শূন্য। তোমার গলায় অভিমানের ঝাঁজ থাকুক, কিন্তু সেই স্বরের মধ্যেও যে ভালোবাসা লুকিয়ে থাকে সেটা ছাড়া আমি অসম্পূর্ণ। তোমার কাছে ক্ষমা চাওয়ার ভাষা আমার জানা নেই, জানি ক্ষমা এমন সহজে পাওয়া যায় না, কিন্তু তবু আমি তোমার পায়ের কাছে মাথা নিচু করে বলতে চাই, আমাকে একবার সুযোগ দাও। ভুলগুলোর মেঘ সরিয়ে তোমার জীবনের আলো হয়ে ফিরে আসতে দাও। তোমার অভিমানী চোখের দিকে তাকিয়ে বলতে চাই, তোমাকে ছাড়া আমি এক নিঃসঙ্গ পথিক। তুমি যদি চাও, আমি প্রতিটি মুহূর্তে তোমার পাশে থেকে তোমার অভিমানকে যত্নে লালন করব, যতদিন না সেটা আমার ভুলের ভার মুছে ফেলে। ইতি, তোমার অপরাধী স্বামী। পুনশ্চ, তোমার অশ্রুগুলো আমাকে নিঃশেষ করার প্রধান হাতিয়ার। যেদিন তা ফুরিয়ে যাবে সেদিন আমিও মুছে যাব। তোমার চোখের প্রতিটা ফোঁটা আমার ফুলগুলোর কথা স্মরণ করিয়ে দিচ্ছে আমি তোমার অপরাধী। শাস্তি দিতে চাইলে শরীরে আঘাত করো, তোমার নিঃশব্দের আঘাতগুলো সহ্য করতে পারছি না। প্রিয় পাষাণ্ড, তোমার চিঠি পেলাম, বহুদিন পর তোমার কথা শুনলাম। জানো, চিঠির প্রতিটা শব্দ পড়তে গিয়ে মনে হলো কত কিছু ছিল যা হয়তো কখনো বলিনি, আবার অনেক কিছু ছিল যা জানাও উচিত ছিল। তুমি বলছো তুমি ফিরেছ, কিন্তু তুমি কি জানো আমি কিভাবে সেই 4 বছর কাটালাম? তোমার অনুপস্থিতিতে আমি একা, একদম একা ছিলাম। তুমি চলে যাওয়ার পর প্রতিটি দিন যেন মৃত্যু হয়ে উঠেছিল। আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম, আমার স্বপ্নগুলোও যেন মুছে গিয়েছিল। তোমার প্রতিটা কষ্টের মাঝেও আমি কোনোদিন তোমাকে ঘৃণা করিনি, বরং আমি তো তোমার প্রত্যাবর্তনের জন্য প্রতিটা দিন অপেক্ষা করেছিলাম। কিন্তু তুমি কখনো ফেরোনি। তুমি যে বলছো তোমার ভুলগুলো মুছে ফেলতে চাও, সেই ভুলগুলো তোমার অনুভূতির ওপর ভিত্তি করে আমার উপর চাপানো। কিন্তু জানো, তোমার জন্য আমি আর ভুলগুলো মেনে নিব না, কারণ তুমি চলে যাওয়ার পর আমি অনেক কিছু শিখেছি। আমি আমার কষ্টের সাথে বাঁচতে শিখেছি। আমি আর তোমার অশ্রু মুছতে চাই না, কারণ তোমার ভুলে
আমি অগণতিক রাত নিঃশব্দে কেঁদেছি। এখন তুমি ফিরে এসে আবার বলে চলেছ আমাকে একবার সুযোগ দাও, কিন্তু সেই সুযোগ আর আমি দেব না। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি শুধু নিজের স্বার্থেই ফিরে এসেছো। তুমি ফিরেছো, কিন্তু আমি জানি তোমার আসার কারণ আমি না, বরং তোমার একলা জীবনের শূন্যতা। তোমার ক্ষমা চাওয়ার চেষ্টার কোনো মানে নেই, কারণ আমি কোনোদিন তোমার কাছে ক্ষমা চাইব না। আমি আমার জীবন নতুনভাবে সাজাতে চাই। তাই তোমার ফিরে আসার পরেও আমার পুরনো কষ্টের জায়গা নেই। ইতি কষ্টে জর্জরিত এক নারী। ফুল সময় নিয়েই উত্তর লিখলো। আগন্তুকের মতোই দরজার নিচের অংশ বাহক বানালো, তবে চিঠি প্রদানকারীর মতো পুরোটা চিঠি অপর পাশেই রাখলো না, কিছু অংশ এই পাশেই রাখলো। ফুল বিছানার উপর আসন পেতেই বসলো, তার কোলে বালিশ রেখে থুতনি ঠেকালো। 10 মিনিট অতিবাহিত হওয়ার পরও যখন কেউ আসলো না, তখন ফুল বিরক্তই হলো। একবার ভাবলো কাগজ নিয়ে আসবে, পর মুহূর্তেই ভাবলো মানুষটার এই চিঠি পড়া প্রয়োজন, নয়তো কিভাবে ফুলের সাথে এত বছরে ঘটা কষ্টগুলো উপলব্ধি করতে পারবে। অপেক্ষা করতে করতে কখন যে ফুলের চোখ লেগে গেল টেরই পেল না। ফুলের ঘুম ভাঙলো দরজার কড়াঘাতের আওয়াজ শুনে। কত সময় নিচু হয়ে বসে ঘুমাচ্ছিল কে জানে, ঘাড় ব্যথা করছিল। চোখ কচলে বিছানা ছাড়লো ফুল। দরজা খুলে দেখতে পেল সাগরিকা কোমরে হাত রেখে দাঁড়িয়ে আছে। ফুল ঘুম ঘুম সুরেই বলল, কয়টা বাজে ভাবি? সাগরিকা ফুলকে ধাক্কা দিয়ে ঘরে ঢুকলো। রাগে গজগজ করতে করতে বলতে লাগলো, তোর ঘরে কি মধু মাখানো আছে যে একবার ঘরে ঢুকলে দিন দুনিয়া সব ভুলে যাস? ফুল মাথা চুলকালো। ঘরের দরজার দিকে তাকাতেই দেখতে পেল শুভর ঘরের দরজা খোলা। শুভর হাতে তার লেখা সেই চিঠি। দরজার কাছে চেয়ার পেতে বসে আছে সে, হাঁ করে ফুলকে গিলে খাচ্ছে। ফুল নিজের দিকে তাকালো। ওড়নাবিহীন ফুল নিজেকে দেখে লজ্জায় পেল। নজর সরিয়ে নিজেকে ঠিক করে ঘরে ঢুকে সাগরিকার উদ্দেশ্যে বলল, কাজ করছিলাম ভাবি, কখন যে চোখ লেগে গেল বুঝতে পারিনি। আমার খোঁজ করছিলে? সাগরিকা বেশি কিছু না বললেও বলল, রেডি হয়ে নে, তোর সংগঠন দেখতে যাব। ফুল হাসলো। হারামোড়া ভেঙে ফ্রেশ হতে চলে গেল। বিকেলের রোদ পড়ন্ত। ফুল আর সাগরিকা সংগঠনের কাজ শেষে রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিল একটি রিকশার। পথচারীরা ছুটে চলেছে। ঠিক তখনই কালো সানগ্লাস পরা একটি বাইক এসে থামলো। এই যে শুনুন। গভীর কণ্ঠে ডাকলো একজন। ফুল বিরক্ত মুখে ঘুরে দাঁড়ালো। আমাকে বলছেন? বাইক থেকে নেমে এলো লম্বা চওড়া চেহারার লোকটি। হাতে সোনালি ঘড়ি, কাঁধে হালকা ঝোলা। হ্যাঁ, আপনাকেই বলছি। শাহিনের কটূক্তি ও পরিচিতি প্রকাশ পেল কথাবার্তায়। আপনি এই এলাকার সংগঠনের বড় কর্তা, তাই না? মেয়ে হয়ে বড় বড় স্বপ্ন দেখছেন। সাগরিকা এক পা এগিয়ে বলল, আপনার সমস্যা কি? শাহিন হেসে বলল, আরে ভাবি, সমস্যা নয়, সমস্যার সমাধানের জন্য এসেছি। এতদিন ছেলেদেরকে পাঠাতাম, কাজ হয়নি, ভাবলাম এবার নিজেই দেখা করি। ফুল অবাক হয়ে বলল, আপনি কে? আমি শাহিন, এই এলাকার বড় নেতা। আপনি জানেন না, আর আপনি যেটা করছেন সেটা চলবে না। আমাদের কিছু পানা আছে, চাঁদার টাকা যখন চাইছি তখন। শাহিনের কথাই স্পষ্ট হুমকি। শাহিন কথা শেষ করার আগেই ফুলের চোখ তিরস্কারে জল করলো। আপনার চাঁদা পাওয়ার অধিকার কে দিয়েছে? আমরা অন্যায় কিছু তো টাকা দিই না। তাছাড়া সংগঠনের জন্য বরাদ্দকৃত বাড়ি আমার জমিতেই তৈরি করা হয়েছে। শাহিন কিছুটা থমকে গেল, মৃদু হাসলো, কিন্তু সেই হাসিতে কুটিলতা স্পষ্ট। এত সাহস! আপনার এই রাগ, এই দৃঢ় আমার বেশ পছন্দ হলো। আপনাকে অনেক আগে দেখা উচিত ছিল। সাগরিকা পাশে দাঁড়িয়েছিল, তার চোখে সতর্কতা, যেন ফুলকে কিছু বলতে চায়। কিন্তু ফুল সোজা দাঁড়িয়ে বলল, আপনার পছন্দ ও পছন্দ নিয়ে আমার ভাবার সময় নেই। নিজের পথে থাকুন, নয়তো আইন আদালতে যেতে হবে। শাহিন এবার রাগে গর্জে উঠল, আপনারা মেয়েরা এত বড়াই করবেন না। যা চাইছি তা না পাইলে আমার কাছে আরও উপায় আছে, আর এই এলাকায় আমার কথা কেউ এড়াতে পারে না। সাগরিকা তখন দৃঢ় গলায় বলল, আপনার অন্যায় থামান। আপনি যা করছেন তার ফল ভালো হবে না। এই সংগঠনের সব মেয়ে আপনাকে এক হয়ে দাঁত ভাঙা জবাব দিতে পারে। শাহিন কিছুক্ষণ চুপ করেই রইল, তারপর চোখ শুরু করেই বলল, আপনার সাথে তো আবার দেখা হবে ম্যাডাম, দেখি কতদিন টিকে থাকেন। বাইকে উঠে শাহিন চলে গেল, কিন্তু তার যাওয়ার সময় চোখের কোণে ছিল গভীর এক দৃষ্টি, যা ফুলকে কিছুটা অস্বস্তিতেই ফেলল। সাগরিকা বলল, ও এমন লোক সহজে ছাড়বে না, আমাদের প্রস্তুত থাকতে হবে। ফুল গম্ভীর গলায় বলল। শাহিনের হুমকি শুনে ফুল সিদ্ধান্ত নিল আজ রাত্রি সে মেয়েদের সাথেই থাকবে।
সে মেয়েদের ঘুমিয়ে যেতে বলে বরাদ্দকৃত অফিসেই এসে বসলো। প্রয়োজনীয় কিছু তথ্য লিখতে শুরু করলো ফুল। তার লেখায় মনোযোগের অভাব, মন প্রাণ পড়ে আছে শুভর কাছে। নিজের ভাবনার উপর বিরক্ত হয়ে ফুল খাতায় লিখতে থাকলো। তার সমস্ত রাগ পড়ল অভাগা কলমের উপরে। গভীর রাতে সংগঠনের অফিসটি প্রায় ফাঁকা। একটি কুয়াশাচ্ছন্ন পরিবেশ, দূরে মৃদু পাখির ডাক, দেয়ালে কিছু পোস্টার, নারীর অধিকার সহমর্মিতার শক্তি। শুভর পা থমকে গেল দরজার সামনে। ভিতরে আলো জ্বলছে। ঘরে প্রবেশ করে দেখলো ফুল টেবিলে মাথা গুছে কিছু লিখছে। ঠোঁট শক্ত করেই রেখেছে, যেন নিজের মন কষ্ট লুকাচ্ছে। সাগরিকা ফোন করে শুভকে আনিয়েছে। ও বলেছে ফুল বিপদে আছে। ফুল ও সাগরিকার সাথে বিকালবেলায় ঘটে যাওয়া ঘটনাগুলো জানিয়েছে সাগরিকা। শুভ নিচু সুরে ফুলকে ডাকলো। ফুল। ভিতরে ঢুকে আসতে ডাকলো শুভ। ফুল মাথা তুললই না, কেবল বলল, এখন সময় নেই। কি চাই? তোমার সঙ্গে কথা বলতে এসেছি। যে কথা 4 বছর ধরে বলনি সেটা আজ বলতে চাও? শুভর মুখটা এক মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। ভুল করেছি ফুল, কিন্তু ঠিক করতে এসেছি। ভুল ঠিক করার কি দরকার? তুমি তো ভালোই আছো। সমস্যা হলো আমার। এখানে কাজ করছি, প্রতিবেশীরা নাম রাখছে, আজও কারো মন্তব্য শুনে যেতে হয়েছে। শুভর কণ্ঠে বিষাদ ছিল, কিন্তু চোখের কোণে জমে থাকা পানির রেখাগুলো আড়াল করা যায়নি। তুমি জানো আমি ওদের কথা শুনি না, তোমার পাশে থাকতেই এসেছি। পাশে? এখন যখন আমার জীবনে সব ঝড় থেমে গেছে? ফুলের ঠোঁট বেঁকে গেল তিক্ত হাসিতে। ভিতরকের মাঝে হঠাৎ একটা বিকট শব্দ হলো। দুজনেই চমকে উঠল। পিছনের দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল। দরজাটা কি হলো? শুভ গিয়ে দরজা টানলো। বদ্ধ হয়ে গেছে। আরে তালাটা কি? তালাটা প্রায় আটকে গেল। ফুল হালকা বিরক্ত স্বরে বলল, তোমার আশা কি দরকার ছিল? শুভ হতাশভাবে বসে পড়ল। তোমার সঙ্গে কথা বলার জন্য যত বাধা আসে তার চেয়ে বড় তালা তোমার হৃদয়ে আছে। ফুল বসলো না। জানলা দিয়ে বাইরে উকি ঝুঁকি দেওয়ার চেষ্টা চালালো। কুয়াশা জড়ানো রাতে দূর দূরান্তে কিছুই দেখতেই পেল না। ফুল দেখলো শুভ তার দিকেই তাকিয়ে আছে। ফুলের কণ্ঠস্বরে তখন ক্ষোভের বহিঃপ্রকাশ। তুমি জানো কিছু? জানো আমার রাতগুলো কিভাবে কেটেছে? জানো কারা আমার কাজের পেছনে কথা বলে? জানো এই প্রতিষ্ঠানের প্রতিটি ইটে আমার কত ঘাম ঝরেছে? ফুলের কণ্ঠ ফেটে গেল। শুভ ধীরে ধীরে এগিয়ে এলো। আমি জানি না ফুল, কিন্তু শিখতে চাই। শুধু একবার আমাকে বিশ্বাস করো। ফুল জানলার গ্রিলে হাত রেখে নিচে বসে পড়ল। শুভ ফুলের পাশে এসে বসলো। ফুলের 2 হাত মুঠোয় নিয়ে তাতে চুমু খেলো। তারা একে অপরের কাছাকাছি এলেও ফুলের অভিমান ভাঙছে না। ঘরের আটকে থাকা পরিস্থিতি তাদের শারীরিকভাবে একসঙ্গে রাখলেও মানসিক দূরত্ব ক্রমশ স্পষ্ট হয়। এই দরজা খোলার জন্য লোক ডেকে আনতে হবে। ফুল নিজেকে শুভর কাছ থেকে ছাড়িয়ে মোবাইল খুঁজতে লাগলো। তোমার কি মনে হয় না এই মুহূর্তটা আমাদের দরকার ছিল? শুভ হঠাৎ বলে উঠল। ফুল থেমে গেল, এক মুহূর্ত চুপ। তারপর বলল, আমাদের কোনো মুহূর্তে প্রয়োজন নেই। সময়ের সাথে সাথে সকল প্রয়োজন ফুরিয়ে গেছে। রাত গভীর। সংগঠনের ঘরটি ছোট। এক কোণে একটি পুরনো টেবিল, জানলার বাইরে চাঁদের ম্লান আলো। দরজার হাতলটি ভেঙে গেছে, আর ঘরে কারো উপস্থিতিই নেই। বাইরে থেকে তালা দেওয়া। ইচ্ছাকৃতভাবে যে করা হয়েছে ফুল বুঝতে পেরেছে। এই ঘরটির পরের ঘর ফাঁকা থাকলেও পরের ঘরে মেয়েদের আসা যাওয়া আছে। কেউ কি ওদের আওয়াজ শুনতে পায়নি? হাস্যকর। ফুল দরজায় আঘাত করে আপন সুরে বলতে শুরু করলো, এটা কি সত্যি দরকার ছিল? ফুল বিরক্ত মুখেই বলল। শুভ মাথা চুলকাতেই চুলকাতেই বলল, তুমি আরেকটু ধৈর্য ধরতে পারো, দরজা এমনিতেই খুলে যাবে। ফুল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। এই আটকে পড়াটা তোমারই পরিকল্পনা নয় তো? শুভ একটু মুচকি হাসলো। তোমার সঙ্গে একা সময় কাটানোর জন্য এরকম ফোন দিয়ে আমায় করতে হবে? প্রথমে তীব্রতা, তারপর ধীরে নরম হাওয়া। ফুল চোখ সরিয়ে বলল, তোমার এসব হাসি আমার ভালো লাগছে না। ফুল গা ছাড়া দিয়ে জানলার দিকে চলে গেল। শুভ কিছুক্ষণ চুপ করেই রইল। তারপর বলল, ফুল আর কতদিন এভাবে থাকবে? আমি তো মেনে নিয়েছি আমার ভুল ছিল। মেনে নেওয়া আর শোধরানোর মধ্যে অনেক তফাৎ শুভ। তুমি সেটা বুঝবে কবে? ফুলের কণ্ঠে ছিল অভিমানের ঝলক। শুভ মাথা নিচু করে টেবিলের গোড়ায় আঙ্গুল ঘোরাতে লাগলো। আমি চেষ্টা করছি ফুল, তোমার যতটা কষ্ট ততটাই আমারও। ঘরের মৃদু আলোর মধ্যে ফুলের মুখ যেন আরো উজ্জ্বল দেখাচ্ছিল। শুভ তাকে এক পলক দেখেই বলল, তোমাকে কখনো বলতে পারিনি ফুল, কিন্তু তুমি যে এই ঘরের মতো সবকিছুর মধ্যেও আলাদা, নিজের মতো সুন্দর। ফুল ধীরে ঘরে তাকালো। তার চোখে অভিমান থাকলেও শুভের
কথাগুলো মনে একটা হালকা দোলাই দিল। তোমার কি মনে আছে আমাদের প্রথম কোথায় দেখা হয়েছিল? শুভ হঠাৎ জিজ্ঞেস করলো। ফুল একটু হাসলো। হ্যাঁ মনে আছে, কলেজে ঝাউ গাছের নিচে দাঁড়িয়েছিলাম, তুমি পিছন থেকে জিজ্ঞেস করেছিলে, এই মেয়ে তুমি সবসময় মনমরা হয়ে থাকো কেন? তোমার হাতে কি ছিল? পুরনো একটা বই। শুভ এক পা এগিয়ে এসে বলল। সেদিনও জানতাম না পরের রাতে তুমি আমার বউ হবে। ফুল কিচ্ছু বলল না। শুভ পুনরায় বলে উঠল। আমাদের কাছাকাছি আসার সেই রাত্রির কথা মনে আছে ফুল? আজ এতদিন পরেও যদি একটা রাত তোমার সঙ্গে কাটাতে পারি সেটাই আমার পাওয়া। ফুল থমকে গেল, সারা গায়ে শিহরণ বয়ে গেল। ফুলের অভিমান ধীরে গলে যেতে লাগলো। ফুল হালকা হেসেই বলল। তুমি কি সত্যি ভেবেছিলে শুধু কয়েকটা কথা বলেই আমি সব ভুলে যাব? ঘরের বাতাস হালকা হয়ে এলো। ফুল কিচ্ছু বলল না, তবে শুভকে পাশে বসতে দিল। চাঁদের আলো জানলা দিয়ে শুভর মুখে পড়ছিল। ফুল ধীরেই বলল। শুভ, যদি আর একবার কষ্ট দাও তাহলে কিন্তু। শুভ তার হাসি চেপে বলল। ফুল এবার নিজের হাসি লুকাতেই পারল না। শুভ ভেবেছিল এই বুঝি অপেক্ষার অবসান ঘটল, এই বুঝি শক্ত পাথর নরম হলো। অথচ শুভর ভাবনা ভুল। শুভ ভেবেছিল ফুলের অভিমান বোধহয় কমে গেছে। ফুলের চোখের কোণে আজকের আলো একটু নরম, গলার স্বরটাও যেন আগের মতো তীক্ষ্ণ নয়। শুভ তাই ধীরে ধীরে এগিয়ে এলো, এক পা দু পা যেন সময়কে এগিয়ে দিতে চায়। কাছে এসে মৃদু স্বরে ডাকলো। ফুল। ফুল নিশ্চুপ, চোখ নামিয়ে মাটির দিকেই তাকিয়ে থাকলো। শুভ আরও সাহস পায়, হাত বাড়ায় ফুলের দিকে। ঠিক তখনই ফুল সরে গেল, যেন এক ঝটকায় শুভর সমস্ত আশাই ভেঙে গেল। ফুল হাঁটুতে মুখ গুজে কাঁদতে থাকলো। শুভ আরেকটু কাছে এগিয়ে আসলে হাতের ইশারায় ফুল বাধা দিল। এক রাশ অপরাধ বোধ ঘিরে ধরলো শুভর মনকে। শুভ আওয়াজ করলো। সব তো ঠিক ছিল, তবে এখন দূরে কেন? ফুল তখনও কাঁদছে। যন্ত্রণায় শুভ একা নয়, ফুলও পড়ছে। ফুলের যত বাড়ি সময়ের কথা মনে পড়ে যায় তখনই এলোমেলো হয়ে যায়। চাইলেও শুভকে ইগনোর করতে পারে না। শুভ অন্তরে সাহস সঞ্চয় করে এগিয়ে আসতে নিলেই ফুল বলে উঠল। আমাকে ছোঁয়ার চেষ্টা করো না শুভ। ফুলের কণ্ঠ কঠিন, তবুও ভাঙা। পুনরায় বলতে শুরু করলো। তুমি কি ভাবো আমি কিছুই টের পাইনি? সব কিছু ভুলে কি তোমার হাত ধরে আবার হাসবো? এত সহজ? 4টা বছরে চোখের পানি ফিরিয়ে দিতে পারবে? 4টা বছর আমি শান্তিতে ঘুমাতে পারিনি, 4টা বছর ধরে আমি রঙিন জীবন কাটাচ্ছি। আমার 4টা বছরের সুখগুলো ফিরিয়ে দিতে পারবে? শুভ থমকে গেল, কিছু বলতে নিয়েও আটকে যায় কণ্ঠস্বর। ফুলের চোখের এখন অশ্রুর ঝিলিক চিকচিক করছে, কিন্তু সেই অশ্রু উষ্ণতার নয়, অভিমানের। ফুল পুনরায় বলতে থাকলো। তুমি শুধু নিজেরটা ভেবেছো শুভ। 4 বছর আমার পাশে থাকলে ডাক্তারি পড়তে অসুবিধে হতো, তাই দূরে সরে গিয়েছিলে। তুমি ভেবেছিলে দূরে গেলে আমিও তোমার উপযুক্ত হয়ে উঠব। তোমার ধারণা ভুল শুভ। কখনই কি ভেবেছো আমার মনের কথা? আমি কতটা কষ্ট নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। তোমাকে সরাসরি কিছু বলিনি মানে এই নয় যে আমি কিছুই অনুভব করিনি। আমি করেছিলাম শুভ, আমি অনুভব করেছিলাম, তোমার ভালোবাসা অনুভব করেছিলাম। কিন্তু এখন সব ফিকে। আমার অনুভব শক্তিও তোমাকে খুঁজে না, যেমনভাবে 4টা বছর তোমার মন আমাকে নিয়ে ভাবেনি। শুভর হাত নিচে নেমে যায়। ফুল আরও কিছুক্ষণ চুপ থাকে, তারপর মৃদু হেসেই বলে। তুমি হয়তো চেয়েছিলে সব ঠিকঠাক হয়ে যায়, কিন্তু কিছু ক্ষত থাকে যেগুলো মুছতে সময় লাগে, হয়তো চিরকাল। শুভ হাসপাস করতে থাকলো। দীর্ঘদিন পর বুকের ব্যথার রূপটা দেখা দিল। শুভর কণ্ঠনালী থেকে স্বর আসতেই চাইল না। এমন সময় গলার স্বরও শুভর সাথে বেইমানি করতে হলো। শুভ সোজা হয়ে বসলো। ফুলের কথাগুলো মিথ্যে নয়। শুভ বুকে পাথর চেপে ফুলের কাছে থেকে দূরে সরে গিয়েছিল। বিগত বছরগুলোতে তারও কষ্ট হয়েছিল, নিঃশ্বাস ফেলতে তারও কষ্ট হতো। ছুটে ফুলের কাছে চলে যেতে ইচ্ছে করত। কখনো রাতে শহরে রাস্তায় ঘুরে বেড়াতো। ফুলের কাছ থেকে দূরে সরে আসার ব্যাপারটা অভিমান হলেও শুভ তাদের ভবিষ্যতে চিন্তা করত। সে ফুলকে একজন সাবলীল নারী হিসেবেই দেখতে চেয়েছিল। ফুল আজ সেই পর্যায়ে চলেও এসেছে, কিন্তু শুভকে ভুল বুঝে। মান, অভিমান, অবজ্ঞার মাঝেও একটি সত্যি হলো, শুভ ফুলকে ভালোবাসে, জীবনের চাইতেও বেশি ভালোবাসে। সে ভেবেছিল ফুলও তার মতোই ভালোবাসে, অথচ আজ মনে হচ্ছে অভিমানের আড়ালে ফুলের ভালোবাসাও ফিকে হয়ে গেছে। শুভর ফুলের কাছে আসতে এতটাই দেরি হয়েছে যে ফুলের মনে শুভর জন্য এক সমুদ্র কষ্টই রয়েছে, ভালোবাসা নয়,
ভোরের আলো জানলা দিয়ে ঘরে ঢুকছে। শুভর ঘুম ভাঙলো প্রথমেই। অতীতের তিক্ত বিবরণ নিয়ে ভাবতে গিয়ে কখন ঘুমিয়ে পড়েছিল সে জানেই না। শুভ দেখলো তার গায়ে পাতলা শাল দেওয়া, আর মনেই হাসলো শুভ। এই কাজ তার ফুল বউ ছাড়া আর কারোর হতেই পারে না। শুভর অতৃপ্ত চোখগুলো ফুলকে খুঁজতেই ব্যস্ত। ফুল টেবিলের উপর মাথা রেখে ঘুমিয়ে আছে। শুভ চুপচাপ দাঁড়িয়ে ফুলের দিকে তাকিয়ে। ফুল তার স্ত্রী, সেই ফুল যার সঙ্গে তার সম্পর্ক যতটা গভীর ততটাই সূক্ষ্ম। ফুল ঘুমিয়ে আছে, তার মুখে প্রশান্তির ছাপ। শুভ খুব ভালো করেই জানে সে তার স্ত্রী হলেও ফুলের জগতে হঠাৎ প্রবেশ করা তার মানায় না। ফুলকে তার নিজের মতো থাকতে দিতে হবে। তার ঘুমটুকু ভাঙার আগে তাকে স্পর্শ করার অধিকার নেই। শুভ ফুলের প্রতি এক গভীর সম্মান আর ভালোবাসা অনুভব করে। তাদের সম্পর্ক শুধুই দাম্পত্য নয়, একে অপরের পরিসর বোঝায়। স্পর্শের আগে অনুমতি চাওয়ার এক নিবিড় প্রতিজ্ঞা। সে দূরে দাঁড়িয়ে অপেক্ষা করতেই থাকে, যেন ফুল নিজেই তার দিকে তাকায়, নিজেই তাকে আমন্ত্রণ জানায়। এই অপেক্ষার মধ্যেই শুভর ভালোবাসার সত্যিকারের প্রকাশ। দাম্পত্য মানে শুধুই অধিকার নয়, বরং একে অপরের ইচ্ছা ও ব্যক্তিত্বের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা। শুভ জানে ফুলের ঘুম থেকে জাগা মানে তার প্রাণের প্রকাশ। তার সেই প্রকাশে তার কোনো তাড়া নেই। সে দূর থেকেই দেখে প্রকৃতি আর ভালোবাসার মিলন সৌন্দর্য কিভাবে ফুলের ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে ফুটে উঠবে। তবে আজ শুভ ফুলের ঘুম ভাঙার অপেক্ষা করলো না। ঘুম ভাঙার পর শুভকে দেখলে যদি পুরনো ক্ষত তাজা হয়ে পড়ে, শুভ সব সহ্য করে নিবে, কিন্তু ফুলের চোখে ঘৃণা সহ্য করতে পারবে না। দরজার কাছে এগিয়ে গেল শুভ, হাত বাড়ালো দরজার হাতলের দিকে। শুভ আশ্চর্য হলো, দরজার ভাঙ্গা নব ঘুরাতে দরজা খুলে গেল। গতকাল রাতে শত চেষ্টা করেও খুলতেই পারেনি, অথচ শুভ হাল গোছে বেরিয়ে আসলো। মেয়েরা এখনো উঠেইনি। শুভ আরো আশ্চর্যজনিত হলো, বাইরে কাউকে দেখতে না পেয়ে সংগঠন থেকে বেরিয়ে শুভ রাস্তার কিছুক্ষণ হাঁটাহাঁটি করলো। ফুলের রাগ করা যথাযথ, কিন্তু শুভ কেন যেন সহ্য করতেই পারছে না। অথচ ফুল 4-4টা বছর সহ্য করে এসেছে। শুভ ফুলের জন্য অপেক্ষা করতেই থাকলো। যেভাবেই হোক ফুলের মনের সকল কষ্ট দূর করে শুভ ঠিক আগের মতোই ফুলকে করে নেবে। যে ফুলের পাপড়ি পর্যন্ত লাজুক ছিল, শুভ সেই ফুলকেই ফিরিয়ে আনবে। ফুল আর শুভ সম্পর্কের মধ্যে কিছুদিন ধরেই মান অভিমান চলছে। দুজনেই একটু দূরে দূরেই থাকে, কিন্তু ভালোবাসা কোথাও হারিয়ে যায়নি। শুভ জানে ফুলের সংগঠনে নারী অধিকার নিয়ে কাজ করে। দিনের 1/3 সেখানেই কাটায় ফুল। শুভ আড়াল থেকে ফুলের উপর নজর রাখে। কাছে গেলেই তো মেয়েটার হাসি মাখা মুখে বিষাদ নেমে আসে। দুপুরবেলায় ফুল সংগঠনের কাজ ছেড়ে বাড়ি ফিরছিল। রাস্তার মোড়ে শুভ বসেছিল একটা ছোট্ট চায়ের দোকানে। ফুলের জন্যই অপেক্ষা করতে থাকলো। ঠিক তখনই শাহিন এসেই হাজির। ফুলকে দেখে তার মুখে অদ্ভুত হাসি ফুটে ওঠে। রাস্তার মাঝখানেই ফুলের পথ আটকে দাঁড়ায়। তোমাদের মতো মেয়েকে একা পথ চলাচল করা ঠিক না, বুঝলে? তুমি চাইলে তোমার সৌন্দর্যটাকে কাজে লাগাতে পারো। রাতের আধারে 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতে পারো। কয়েক ঘন্টায় হাজার হাজার টাকার মালিক হয়ে যাবে। ফুল স্থির হয়েই দাঁড়িয়ে থাকে, কিন্তু মুখে একটা দৃঢ় ভাব। দূরে বসে থাকা শুভ পুরো ঘটনাটাই দেখছিল। তার চোখে ক্রমেই রাগ জমতে থাকে। সে দ্রুত এগিয়ে আসে। তোমার সাহস হয় কি করে এরকম কথা বলার? শুভ কণ্ঠে দৃঢ়তা এনে বলল। শাহিনও কম যায় না। সে বিদ্রুপের হেসে বলল, তোমার কি সমস্যা ভাই? এটা তোমার ব্যাপার না, নাকি তোমারও মেয়েটাকে লাগবে? শুভ আর কিচ্ছু বলার আগেই ফুলই এগিয়ে আসে। থামো শুভ। ফুল শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, এটা আমার লড়াই, আমাকে আমার কথা বলতে দাও। শুভ চুপ করে দাঁড়িয়ে যায়। সে জানে ফুলকে এই মুহূর্তে থামানো ঠিক হবে না। ফুল শাহিনের দিকে তাকিয়ে বলল, আপনি কতদিন ধরে এই নোংরা কাজগুলো চালিয়ে যাচ্ছেন? নারীদের সামনে দাঁড়িয়ে নিজের শক্তি দেখানোর চেষ্টা করেন, কিন্তু আজ আমি আপনাকে একটা কথা জানাতে চাই। আপনার মতো লোকেরা এই সমাজে টিকে থাকে না, কারণ সত্যের সামনে মিথ্যের কোনো শক্তি নেই। আর যাকে আপনি দুর্বল ভাবছেন সে নিজের জায়গায় দাঁড়ানোর সাহস রাখে। শাহিন থতমত খেয়ে যায়। তার মুখে আর কোনো কথা আসেই না। শুভ দাঁড়িয়ে ফুলের কথা শুনছে, তার চোখে মুগ্ধতা। ফুল শেষ করে বলতে থাকলো, আজকের পর যদি আপনাকে এখানে দেখি তাহলে এই সমাজের আইন আপনাকে শায়েস্তা করবে। মনে রাখবেন, তুমি যে খেলায় নেমেছো সেখানে হেরে যাওয়াটাই নিশ্চিত। শাহিন অপমানিত হয়ে সেখান থেকে চলে গেল। শুভ ফুলের দিকে তাকিয়েই থাকে। ফুল শুভর দিকে না তাকিয়েই বলল, এই সময় এখানে কেন?
শুভ মৃদু হেসে ফুলের কথার প্রতিউত্তর না দিয়ে মুগ্ধ হয়ে বলতে শুরু করলো, তোমার মতো সাহসী স্ত্রী আছে বলে আমি গর্বিত। এভাবেই থেকো, প্রতিবাদী আর দৃঢ়। ফুলের মুখাবের কোনো পরিবর্তনই হলো না। শুভ হতাশ হলো, এক রাশ মন খারাপ নিয়ে এগিয়ে গেল। শুভ চাইলেও আগের মতো হতেই পারছে না, তার মধ্যে গাম্ভীর্যতা দিন দিন বেড়েই যাচ্ছে। ফুলের মান ভাঙানোর উপায়ও মাথায় আসছেই না। এমনটা কি দূরত্বের কারণেই হয়েছে? শুভর এখন খুব আফসোস হচ্ছে, নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা হচ্ছে। সে স্বার্থপরের মতো কাজ করে ফেলেছে। নিজেদের সুন্দর ভবিষ্যতের চিন্তা করতে গিয়ে যাকে নিয়ে ভবিষ্যৎ করবে তাকেই হারিয়ে ফেলেছে। ফুল বিনা বাক্যে শুভকে অনুসরণ করেই পথ চলল। তাদের যাত্রা একসাথে শুরু হলেও দূরত্ব ছিল দীর্ঘ। ফরিদকে নিয়ে আসার কোনো কারণই নেই। পরীক্ষা শেষ করে ফ্ল্যাটে ফিরতেই ফরিদের দেখা মিলে। ফরিদের চাকরি নাকি চলে গেছে, প্রিয় মানুষটারও অন্যের হয়ে গেছে। শুভর খুব মায়া হলো, ফরিদকে নিজের বাড়িতে নিয়ে আসলো। বক্সি কাকার সাথে হাত বাটবে বলে কাজের পারিশ্রমিকও পাবে। আদিল চলে যাওয়ার আগে বক্সি কাকার উপর বড় দায়িত্ব দিয়ে গেল। আদিলের বাবার রেখে যাওয়া কিছু সম্পদ বিক্রি করে সেই মূল্য দিয়ে গাড়ির গরুর খামার দিয়ে দিল। প্রথমে 10টা গরু দিয়ে শুরু করলেও এত বছরে গরুর সংখ্যা 50 পেরিয়েছে। বক্সি কাকার একা হাতে কাজ করতে করতে হিমশিম খেয়ে যায়। অবশ্য 7-8 জন কাজের লোক রাখা হয়েছে, কিন্তু সবাই কি আর বিশ্বস্ত হয়? ফরিদকে আদিলের খুব পছন্দ হলো, তাকে গরুর খাবারের ওপর দায়িত্ব দেওয়া হলো। প্রতিদিন কত বস্তা সবুজ ঘাস লতা পাতা আনা হচ্ছে সেগুলোর হিসাব রাখে ফরিদ। শুভদের বাড়ি থেকে 100 গজ দূরে গরুর খামার। ফরিদ সকাল সকাল খামারে গেল, বস্তা থেকে লতা পাতা ও ঘাস বের করে কাটার মিশন দিয়ে কাটতে লাগলো। সন্ধ্যা হতে চলল। ফুল ও নাসিমা মিলে বাড়ির সবার জন্য নাস্তা বানালো। নাস্তার পর্ব শেষ করে নাসিমার মনে হলো ফরিদের জন্য নাস্তা নিয়ে যেতে। এমনটা মনে হওয়ার কারণ জানে না নাসিমা। একটি বক্সে খাবার ঢুকিয়ে নাসিমা বের হয়ে আসলো। ফরিদ ঘাস কাটছে, ঘোমটা মাথায় কাউকে আসতে দেখে কাজ থামিয়ে দেয় সে। নাসিমা কাছাকাছি এসে মাথার ঘোমটা সরে বক্স এগিয়ে দেয় ফরিদের দিকে। নাস্তা আনছিলাম, খাইয়া লয়েন। ফরিদ অবাক হলো, ময়লা হাত বাড়ালো নাসিমার দিকে। নাসিমা মুখ বাঁকালো। শহরের মানুষ বুঝি খচ্চর হয়? ফরিদ নিজের হাতের দিকে তাকিয়ে কোমরে বেঁধিয়ে রাখা গামছা মুছে নিল। তারপর হাত বাড়িয়ে বলল, আপনারা দেখে অবাক হয়েছি, তা আজ নাস্তা আনলেন যে? এমনি ইচ্ছা হইল, খাইয়া তাড়াতাড়ি বক্স ফেরত দেন। ফরিদ কাজ ফেলে একপাশেই বসলো। পুনরায় হাত গামছায় মুছে বক্স খুলে দেখলো 2টা সিংড়া দিয়ে এসেছে নাসিমা। ফরিদ হেসে গপাগপ 2টা সিঙ্গারা খেয়েই নিল। নাসিমা হা হয়ে ফরিদের খাওয়াই দেখলো। ছেলেটার জন্য খুব মায়া হলো। সে ভাবলো এখন থেকে প্রতিদিন কিছু না কিছু নিয়ে আসবে। ফরিদ বক্স ফেরত দিয়ে বলল, সন্ধ্যার পর এমনিতেও বাজারে যাইতাম, শুভ ভাইয়া টাকা দিয়েছে। নাসিমা বক্স হাতে নিয়ে বলল, বাইরের খাবার খাওয়া ভালো না, আমি প্রতিদিন নাস্তা নিয়ে আসবো না। ফরিদ মাথা নাড়ালো। নাসিমা চলে যেতে নিলেই ফরিদ পিছন থেকে ডেকে জিজ্ঞেস করলো, আচ্ছা, শুভ ভাই আর বাবি সম্পর্ক কেমন? নাসিমা দীর্ঘশ্বাস ফেলল, উদাসীন হয়ে বলল, এরা একে অপরকে ছাড়া থাকতে পারে না, অথচ পরিস্থিতির জন্য এরা দূরে। ফুলাপার অনেক কষ্ট মনে। শুভ দাদাকে নাকি চিঠির ওপর চিঠি পাঠিয়েছিল শহরে থাকতে, উত্তর দেয় নাই। এখন ফুলাপা রাগ করে বসে আছে। উপরওয়ালা জানে কবে আপার রাগ ভাঙবো। ফরিদ ভাবলো সেই চিঠি দুটোর কথা যেগুলো ফরিদ পাঠিয়েছিল। ফরিদ চিঠিতে কি লেখা ছিল পড়তে দেখেনি, কিন্তু যতটুকু বুঝতে পেরেছিল সেই চিঠি দুটো পড়লে ফুল রাগ করে থাকতো না। বিকেলের নাস্তা সবাই খেলেও শুভ খেলোই না। সে দুপুর থেকে কিছু খায়নি। ফুলকে নিয়ে আসার পর থেকে ঘরে ঢোকে, তারপর থেকে কিছুই মুখে তোলেনি। শুভর মা অনেকবার ডাকাডাকি করে গিয়েছেন, কিন্তু শুভ ক্ষুধা নেই বলে স্পষ্ট জানিয়ে দেয়। বিকেলের নাস্তা নিয়ে নাসিমা গিয়েও ফিরে আসে। ফুল রাতের খাবার তৈরি করার প্রস্তুতি নিচ্ছে। সাগরিকা দেখলো ফুল অন্য মনস্ক হয়ে তরকারি কাটছে। পিয়ালকে নুডলস খাওয়াচ্ছিল সাগরিকা। সামনে শাশুড়ি বসা। ফুলকে শুনিয়ে সাগরিকা বলতে শুরু করলো, শুভ নাকি 1 মাসের ছুটিতে এসেছে, তোমাকে এই নিয়ে কিছু বলেছে মা? ফুলের শাশুড়ি স্বাভাবিক সুরেই বলল, না, তোকে কিছু বলিনি। সাগরিকা হাঁ করে নিঃশ্বাস ফেলে বলল, না গো মা। তারপর ফুলকে উদ্দেশ্য করে বলল, তোকে কিছু বলেছে ফুল? ফুল ইতস্ত হয়ে বলল, আমি কিছু জানি না ভাবি।
সাগরিকা বৃদ্ধা রাগ করার অভিনয় করেই বলল, তা জানবি কিভাবে? সারাদিন স্বামীর খবর একবারও নিয়েছিস? দিনরাত স্বামী কি করছে খেয়াল করেছিস? গতকাল সকালে দেখলাম ঘন্টার পর ঘন্টা কারোর সাথে কথা বলে যাচ্ছে। কখনো জানতে চেয়েছিস কার সাথে এত কথা বলে? আজ আবার দুপুর থেকে ঘরে আটকে আছে, না জানি কার সাথে কথা বলছে। শোন ফুল, অভিমান করেছিস, বেশ করেছিস, সেটাকে আবার জিত ভেবে বসে থাকিস না। সামনের মানুষটা যদি ক্ষমা চায় তাহলে ক্ষমা করে দে। বলা নেই অবহেলা পেতে পেতে কেউ যদি তার গলায় ঝুলে পড়ে তখন কি করবি? ফুল শুনল, কিছুক্ষণ কি যেন ভাবলো, নাসিমাকে তরকারি কাটতে বলে রান্নাঘরে চলে গেল। অনেক সময় পর হাতে করে বাটি নিয়ে বের হলো। সাগরিকা উকি দিয়ে দেখলো তাতে পাস্তা রাখা। সাগরিকা মুচকি হাসলো। ফুলের কঠিন মন হয়তো নরম হতে শুরু করেছে। সাগরিকা নিজের বুদ্ধির প্রশংসা করলো। শুভর ঘরের সামনে এসেও ফুল কয়েকবার ফিরে গেল। দরজার করাঘাত করার সাহস হচ্ছেই না ফুলের। এদিকে পাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে। ফুল উপায়ন্তর না পেয়ে দরজায় করাঘাত করলো। শুভ ঘর থেকে উঁচু আওয়াজেই জানালো, আমি কিছু খাবো না মা, বিরক্ত করো না। ফুল এই পর্যায়ে কথা বলল। আমি ফুল। অপর পাশে নিস্তব্ধতা। কয়েক সেকেন্ডের মধ্যে দরজা খুলে দিল শুভ। ঘরের অবস্থাও সুবিধার নয়। জমিনে কাগজ ছড়িয়ে ছিটিয়ে আছে। শুভর নাকের আগা লাল টুকটুকে হয়ে আছে। মাথার গোছানো চুলগুলো এলোমেলো হয়ে আছে। পরিধানের শার্ট কুঁচকে রয়েছে। মনে হচ্ছে সকল তুফান শার্টের উপর গিয়েছে। ফুল ঘরে প্রবেশ করলো। পাস্তার বাটি টেবিলের উপর রাখলো। বিনা শব্দে জমিনে ছড়িয়ে থাকা কাগজগুলো উঠাতে লাগলো। বিছানা থেকে ল্যাপটপ সরিয়ে বিছানা গোছালো। শুভ বুঝলো নাস্তা তার জন্যই নিয়ে আসা। সেও বিনা বাক্যে পাস্তা খেতে শুরু করলো। ফুল বিছানার ওপর ঘুমের ট্যাবলেট পেল। অবশ্য ট্যাবলেটের পাতা পুরোটাই ভরা ছিল। হয়তো শুভ ওষুধ খাবে বলেই রেখেছে। ফুল ওষুধ খানা নিজের কাছেই রাখলো। সারা ঘর পরিষ্কার করে শুভর দিকে তাকালো। শুভ পাস্তা হাতে নিয়ে তার দিকে তাকিয়ে বসে আছে। নাকের আগা লাল টুকটুকে হয়ে আছে। হয়তো ঠান্ডা লেগেছে, নয়তো শুভ কান্না করেছে। শুভ মুখখানা পাঞ্চে করেই বলল, খেতে ইচ্ছে করছে না। ফুল শুভর হাত থেকে পাস্তার বাটি কেড়ে নিল। ইতস্ত করে শুভর কপালে হাত রাখলো। শুভর মনে হলো কেউ তার শরীরে ঠান্ডা পানি ঠেলে দিয়েছে। কতদিন পর ফুলের হাতে ছোঁয়া পেল শুভ। আবেশে চোখ বন্ধ করে ফেললো। যখন চোখ খুললো ফুল, তখন শুভর লাল চোখ জোড়া দেখতে পেল। ফুলের শুভর কপাল থেকে হাত সরিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, যেই ডাক্তাররা কলেজে জীবনে পড়ার নামে ধাপ্পাবাজি করে বেড়ায় তারই ঠান্ডার ওষুধের জায়গায় ঘুমের ওষুধ খায়। কিছু না পারলে অন্য ডাক্তার দেখিয়ে ওষুধ খাও, জ্বর আসবে বলে। শুভ নাক টানলো। শুকনো কাশি দিয়ে বলল, আমার ডাক্তার তো তুমি, আমার রোগও তুমি, আমার ঔষধের প্যাকেট তুমি। তুমি থাকলে আমার আর কি চাই? ফুল মুখ বাঁকালো। বিড়বিড় করে কিছু বলল। শুভ শুনতে না পেলেও বুঝলো শুভর 14 গোষ্ঠী উদ্ধার করছে ফুল। ফুল চলে যেতেই শুভ বুঝতে পারলো জ্বর তাকে কাবু করার জন্য দরজার কাছে চলে এসেছে। শুভ সুযোগ দিল। কাঁথা মুড়ি দিয়ে বিছানায় শুয়ে পড়লো। রাতেও শুভ খেলো না। ফুলও নানান অজুহাত দেখিয়ে খেলো না। নাসিমাকে দিয়ে শুভর খাবার উপরেই পাঠিয়ে দিল। রাত তখন 12:30 ঘরে। ফুল নিজের ঘরে অস্থির হয়ে পায়চারি করছে। বিকেলে তার কাছে শুভর হাবভাব ভালো মনেই হয়নি। রাতের খাবার খেয়েছে কিনা কে জানে। ফুল শাশুড়িকে শুভর কথা বলেছিল। ফুলের শাশুড়ি তখন উত্তর দিল, সে কি ছোট বাচ্চা নাকি? আমার এখন কোলে তুলে খাওয়ানোর বয়স আছে? তোর মায়া লাগলে তুই সেবা কর গিয়ে। ফুল বুঝলো পরিবারের সকলে ষড়যন্ত্র। সবাই যাচ্ছে ফুল শুভর কাছেই যাক। সবাই ফুলের সাথে করা অন্যায়ের কথা ভুলে গিয়েছে। ফুল রাগ করে ঘরে চলে আসে। কিন্তু কতক্ষণ? শুভর নিশ্চয়ই জ্বর এসেছে। ফুল 7-5 ভাবতে ভাবতেই শুভর ঘরের সামনেই গেল। দরজার নবে হাত রাখতেই খুলে গেল। ফুল অন্ধকার ঘরে আলো জ্বলিয়ে দিল। বিছানার উপর শুভকে শুয়ে থাকতে দেখে কাছে গেল। কাঁথা মুড়ি দিয়ে শুভ শুয়ে আছে। ফুল শুভর গা থেকে কাঁথা সরিয়ে দিল। শুভর লাল রাঙা মুখশ্রী দেখে কপালে হাত রাখলো। জ্বরে শুভর কপাল পুড়ে যাচ্ছে। ফুলের মনে হলো কেউ তার হাত আগুনের উপর ধরে রেখেছে। ফুল সাহায্যের জন্য যেতে নিয়েও থেমে গেল। সে কিছু সময়ের জন্য ভুলেই বসেছিল যে এ বাড়িতে শুভকে দেখতে কেউ আসবে না। ফুল শুভর কাছে এসেই বসলো। শুভর গালে হাত রেখে কয়েকবার ডাকলো,
শুভ নিভু নিভু চোখে ফুলকে দেখতে পেয়ে মলিন হাসলো। কম্পাউন্ডরত হাত দ্বারা ফুলের গালে হাত রেখে কয়েকবার আওড়ালো। আমাকে ক্ষমা করে দাও ফুল বউ, তোমার অবহেলা আর সইতে পারছি না। আমি তোমাকে একটু বেশি ভালোবাসি ফুল বউ, আই লাভ ইউ। শুভ এতটুকু বলেই জ্ঞান হারালো। ফুলের চোখে পানি, শুভর হাতের উপর কয়েক ফোঁটা পানি পড়লো। ফুল গুনগুন করে কিছুক্ষণ কাঁদলো। একাই বালতি এনে শুভর মাথায় পানি ঢালো। জলপট্টি কপালে দিয়ে অর্ধরাত পর্যন্ত বসিয়ে রইল। মাথায় পানি ঢালার এক পর্যায়ে শুভর জ্ঞান ফিরে আসলে ওষুধ খাইয়ে দিল। শুভর শরীর ঘামতে শুরু করলে ফুল স্বস্তির নিঃশ্বাস ফেলল। রাত অনেক হয়েছে, ফুলেরও ঘুমের প্রয়োজন। ফুল চলে আসতে নিলেই শুভও বাধা দিল। ফুলের হাত ধরে রাখলো শুভ। অস্পষ্ট স্বরেই বলল, আজ আমার পাশে থেকে গেলে খুব বড় ক্ষতি হবে ফুল বউ। কিছু দ্বিধা কিছু সংকোচ নিয়ে ফুল শুভর ঘরে থাকতে রাজি হলো। দীর্ঘ সময়ের পর শুভর পাশে থাকতে শঙ্কা অনুভব করলো। ফুল শুভর পাশে শোয়ার সাথে সাথেই এক মুহূর্তের জন্য থমকে গেল। 4 বছর আগেই এই মানুষটি ছিল তার সব কিছু, অথচ এতদিন দূরত্ব তাদের মাঝে এক অদৃশ্য প্রাচীর তুলে দিয়েছে। শুভর তপ্ত কপালে হাত রেখে সে বোঝার চেষ্টা করলো জ্বর কতটা বেড়েছে। শুভ গভীর ঘুমিয়ে তলিয়েছিল, কিন্তু তার কপালের ভাঁজ এবং অস্থির নিঃশ্বাস ফুলকে অস্থির করে ফেলে দিল। ফুল আস্তে করে বিছানায় উঠে বসলো। শুভর পাশে শোবার জন্য মনকে বুঝিয়ে নিতে চেষ্টা করলো। ঘরটি নীরব, কেবল দেয়াল ঘড়ির শব্দ আর শুভর অনিয়মিত শ্বাসের আওয়াজ শোনা যাচ্ছে। শুনতে গিয়ে তার কাঁধ শুভর বাহুর সামান্য স্পর্শ করলো। এক মুহূর্তে সময় যেন থমকে গেল। ফুল চোখ বন্ধ করলো, যেন নিজের অনুভূতিগুলোকে সামাল দেওয়ার চেষ্টা করলো। শুভ হঠাৎ ঘুমের মধ্যে অস্পষ্টভাবে তার নাম বলল। আমার ফুল বউ। শব্দটি এত মৃদু কিন্তু এত প্রগাঢ় যে ফুলের মনে দীর্ঘদিনের অবদিত স্মৃতিগুলো জেগে উঠল। শুভর প্রতি তার রাগ, অভিমান আর ভালোবাসার এক অদ্ভুত মিশেল তাকে অস্থির করে তুলল। সে শুভর দিকে তাকালো। তার মুখটি ক্লান্ত, কিন্তু সেই পুরনো মায়াময় চেহারাটি এখনো রয়ে গেছে। ফুল আনমনেই বলল, আমি তো আর আগের ফুল নেই। আমি এখন নিজেকে নিজেই চিনতে পারি না শুভ। আমাকে আরেকটু সময় দাও, নিজেকে সামলে নিতে দাও। আমি নিজেই তোমার কাছে ধরা দিব। আনমনে বললেও ফুলের মনে হলো তার হৃদয় যেন বিপরীত কথাই বলছে। শুভর পাশে শুয়ে থাকার সময় এক মুহূর্তের জন্য সেই নিজের দুর্বলতাকে ভুলেই গেল। এক মুহূর্তেই তারা যেন তাদের অতীতের ছায়ায় এক হয়ে গেল। সকালবেলা শুভর আগে ফুলেরই ঘুম ভাঙল। চোখ খুলতেই পারলেই ফুল শরীর নড়াতেই পারল না। নড়াবেই বা কীভাবে? ফুলের সারা শরীরে তো শুভর রাজত্বে। ফুলকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আরামেই ঘুমাচ্ছে। ফুল নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করেই গেল, কিন্তু পারল না। শুভর শরীরের তাপমাত্রাও মোটামুটি আছে। ফুলের ওঠা প্রয়োজন, কিন্তু উঠবে কিভাবে? দেয়াল ঘড়িতে চোখ গেল ফুলের। ঘড়ির কাঁটা ঠিক 9টার ঘরে। এত সময় ফুল ঘুমিয়েছে। ফুল নাড়াচাড়া করতে চাইলেও পারল না, শুভকে ডাকলেও না। ফুল লজ্জাজনক পরিস্থিতিতে পড়তেই যাচ্ছে না। কি করবে সে? অসুস্থ মানুষটাকে ডাকা ঠিক হবে না। অগত্যা ফুল এভাবেই শুয়েই থাকলো। মাথা কাত করে শুভকে দেখতে লাগলো। খোঁচা খোঁচা দাড়িতে শুভকে পরিপূর্ণ পুরুষই মনে হলো ফুলের কাছে। ফুলের চোখগুলো শুভর নিষিদ্ধ অঙ্গের দিকে, যেন অঙ্গের স্পর্শে একজন নারীর সর্বনাশ ডেকে আনে। ফুলের জীবনেও সর্বনাশ এসেছিল। সেই ছোঁয়া অনুভব করে শিহরণ বয়ে গেল ফুলের সারা অঙ্গে। কাঁপুনি দিয়ে উঠল শরীরে। ফুল তবু নির্লজ্জের মতোই সেদিকেই তাকিয়ে রইল। ফুলের পাপড়ির মতো মসৃণ শুভর ঠোঁট জোড়ায় ফুলের সর্বনাশ। সূক্ষ্ম ঠোঁট জোড়া দেখে ফুলের নিঃশ্বাস নিষিদ্ধ ইচ্ছে জাগলো। ফুলের গলা শুকিয়ে আসলো, জিহ্বা তালুর সাথে লেগে গেল। এই কেমন অস্থিরতা! ফুল ঠোঁট জোড়া শুভর মুখের কাছাকাছি নিয়ে আসলো। এবার শুভর নিঃশ্বাস ফুলের ঠোঁটের ওপর বাড়ি খাচ্ছে। ফুল চোখ বন্ধ করে নিল। তার কম্পনরত চোখ জোড়া শুভর সূক্ষ্ম ঠোঁট ছুঁয়ে দিচ্ছে। দুই ঠোঁটের মধ্যে সামান্য দূরত্ব। ফুলের গোল গোল চোখ জোড়া বন্ধ হয়ে আসলো। তারপর দুই ঠোঁটের মিলন ঘটলো। ফুলের নিঃশ্বাস ভারী হয়ে আসলো। শুভর ঠোঁটের স্পর্শ পেয়ে শুভর মোচড় দিয়ে উঠছে। এই কেমন যন্ত্রণা! ফুল বুঝতেই পারছে না। ফুল ঠোঁট সরিয়ে নিল। তার ঘন ঘন নিঃশ্বাস জানান দিচ্ছে কতটা সে উন্মাদনায় আছে। ফুল নিজেকে নিয়ন্ত্রণ করলো। এত বছর পর শরীর স্পর্শ পেয়ে ফুলের কথা শুনছেই না যেন। কিছুক্ষণ পর শুভ নড়ে চড়ে উঠল।
ফুল বুঝতে পারলো কিছুক্ষণের মধ্যেই শুভর ঘুম ভাঙবে। ফুল লজ্জায় পড়তেই চাইল না, চোখ জোড়া খিচে বন্ধ করে রাখলো। সত্যি সত্যি কিছুক্ষণ পর শুভর ঘুম ভাঙলো। নিজের কাছাকাছি ফুলকে দেখতে পেয়ে আকাশের চাঁদ যেন হাতে পেল। সে খুব শক্ত করে ফুলকে নিজের সাথে জড়িয়ে ধরে রাখলো। কতক্ষণ জড়িয়ে রাখলো নিজেও জানে না। ফুলের শরীর তখন গলে অসাড় হয়ে আসছিল। শুভ ফুলকে ছেড়ে সারা মুখে চুমু খেলো। প্রথমে শত শব্দ করেই চুমু খেলেও পরবর্তীতে চুমুর গতি ধীরে হতে থাকলো। শুভর এক একটা চুমুতে ফুলের জান যায় যায় অবস্থা। ঘুমের অভিনয় করার কারণে সহ্য করে নিতে হলো। শুভ ফুলের সারা মুখে চুমু খেয়ে গলায় নেমে আসলো। ফুলের এবার সহ্যই হলো না। শুভর চুলের মুঠো ধরে শুভকে বাধা দিল। শুভর নিঃশ্বাস ভারী, ফুলও খাবাচ্ছে। ভারী নিঃশ্বাস ফেলে শুভ ফিসফিস করেই বলল, থামালে কেন? নিজে তো এতক্ষণ ঠিকই আদর করলে। ফুল আওয়াজ করলো না। শুভর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিতেই লাগলো। শুভ ফুলকে জাপটিয়ে ধরে নিজের সাথে মিশিয়ে মাতাল ছুঁড়েই বলতে লাগলো, তোমার কাছে একটা সত্যি কথা বলতে চাই। অনেকবার ভেবেছি কিভাবে বললে তুমি ঠিক বুঝবে। তোমার সামনে এসে শব্দগুলো যেন হারিয়ে যায়। তবু আজ বলতে চাই, কারণ এটা আমার হৃদয়ের গভীরতম অনুভূতি। তোমাকে ভালোবাসি ফুল। এই ভালোবাসা যেন কোনো সাধারণ কথা নয়। এটা আমার জীবনের প্রতিটা স্পন্দন, প্রতিটা স্বপ্নের রং। তুমি ছাড়া আমার এই জগৎ অসম্পূর্ণ। ফুল মোদিত হয়ে শুভর কথা শুনতে লাগলো। শুভর প্রতিটা কথা তার কানেই বাজছে। শুভ ফুল সরে যেতে নিলেও শুভ ছাড়লই না, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখলো। ফুল কিছুক্ষণ ছটফট করলো। শুভর সাথে না পেরে শুভকে আঘাত করতে থাকলো। শুভ মুখ বুঝিয়ে সহ্য করে নিল। ফুলের এক একটা আঘাতের বিনিময়ে এক একটা চুমু খেলো। ফুল শুভর মিষ্টি আদরে নরম হয়ে আসলো ক্রমশই। ফুল নিজের ওপর সকল অভিমান ভুলে শুভর বুকে পড়েই রইল। গলা ফাটিয়ে কাঁদতে থাকলো। শুভ ফুলের চোখের পানি ঝরে দিতে দিচ্ছে না, সাথে সাথে মুছে দিচ্ছে। ফুলের দেহখানা জাপটে ধরে নিজের ওপর নিয়ে আসলো। ফুলকে বুকের উপর ফেলে চুলে বিলি কেটে দিতে থাকলো। ফুল তখনও হেঁচকে তুলেই যাচ্ছে। শুভ মাথার নিচে দুটো বালিশ দিয়ে আজ ছোঁয়া হলো। ফুলকে তখনও ছাড়েইনি শুভ। ফুলের চুলে বিলি কেটে দিয়ে মাথায় চুমু খেলো। ফুলের মাথায় থুতনি রেখেই বলতে শুরু করলো, ফুল, আমি জানি আমি অনেক ভুল করেছি। তোমার ভালোবাসা, তোমার বিশ্বাস সব কিছু আমি অবহেলা করেছি। কিন্তু আমি সত্যি বলতে চাই, আমি আর কখনো এমন করব না। প্লিজ আমাকে আরেকটা সুযোগ দাও, আমি নিজেকে প্রমাণ করব। তার কথা শেষ হতে না হতেই ফুল মাথা উঁচু করেই থাকে। শুভর কণ্ঠ নরম হয়ে আসে। ফুলবো, আমি জানি রাগ করা তোমার অধিকার, কিন্তু তোমার এইভাবে দূরে থাকা এটা যেন আমার শ্বাসকেও আটকে দেয়। আমি আর পারছি না, প্লিজ আমাকে ক্ষমা করো। ফুল ধীরে ধীরে শুভর দিকে তাকায়। তার চোখের রাগের চিহ্ন থাকলেও এক ধরনের নরম অনুভূতি যেন উকিয়ে দেয়। শুভ তখনও হতাশ হয়ে রয়। করুণ চোখে তাকায় ফুলের দিকে। কণ্ঠস্বর খাদে নামিয়ে বলল, তোমার অবহেলা থেকে মৃত্যু শ্রেয় ফুল। ফুল শুভর ঠোঁটের উপর হাত রাখে। ফুলের চোখ জোড়ায় ছলছল করে ওঠে। শুভ সেই হাতে চুমু খায়। ফুল বলতেই শুরু করে, মৃত্যু যদি সব কিছুর সমাধান হয় তাহলে তোর আগে আমার মৃত্যু হোক। তোমাকে হারিয়ে জীবন্ত হয়ে থাকার চেয়ে মৃত্যুই ভালো। শুভ ফুলের ঠোঁট আঁকড়ে ধরলো। দীর্ঘ সময় ঠোঁটের জগতে বিচরণ করে যখন ফুলকে ছাড়লো, ফুল তখন হাঁপাচ্ছিল। শুভ ফুলের কপালে কপাল ঠেকিয়ে বলল, আমি মৃত্যু চাই না, তোমার সাথে দীর্ঘ পথ অতিক্রম করতে চাই। তোমার সাথে যুগের পর যুগ বাঁচতে চাই। ফুল শুভর বুকে চুমু খেলো। শুভ চোখ বন্ধ করে বলল, স্বইচ্ছায় আমাকে কয়েকটা চুমু খেলে জানো ফুলবো? ফুল মাথা নাড়ায়। শুভ ফুলের কানের কাছে ফিস ফিস করেই বলল, অগণতি। ফুল শুভর বুকে আঘাত করে বসলো। শুভ আহ করে শব্দ করলো। ব্যথা পাওয়ার মিথ্যা নাটক করেই বলল, অসুস্থ স্বামীকে এভাবে সেবা করতে হয় বুঝি ফুলবো? ফুল সরে যেতেই চাইলো। শুভ দিলই না। ফুলকে নিজের সাথে মিশিয়ে পড়ল। তোমাকে একটা কথা বলবো, শুনলে হয়তো বুঝবে আমার মনের গভীর ইচ্ছেটা। আমি চাই তুমি এমনভাবে আমার জীবনের অংশ হয়ে যাও যেন প্রতিটা মুহূর্তে আমরা একসঙ্গে পথ চলতে পারি। তোমার সঙ্গে থাকাটা যেন আমার জীবনের পরিপূর্ণতা হয়ে ওঠে। আমি তোমাকে আজ আপন করে পেতে চাই, সব দায়িত্ব আর ভালোবাসা দিয়ে। ফুলের চোখ বড় বড় হয়ে আসলো। জ্বরে কাবু হয়ে থাকা সাহেবের শরীরে এত শক্তি আসলো কোথায় থেকে? ফুল শুভর বুকে চাপ দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল।
বিছানা থেকে উঠে দাঁড়ালো, আশেপাশে তাকিয়ে ওড়না খুঁজলো, পেয়েও গেল। শুভ মুখ ফুলিয়েই বলল, এক কদম বাহিরে বের হবে না দুষ্টু ফুল, আমি কিন্তু ভীষণ রাগ করব। ফুল ওড়না গায়ে জড়িয়ে নিল। জানলার পর্দা সরিয়ে নিতেই শুভ পিছন থেকেই ফুলকে জড়িয়ে ধরলো। ঘরটা নিঃশব্দ। ফুল জানলার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। শুভ ফুলকে জড়িয়ে ধরেই রেখেছে। শুভর কণ্ঠ ভারী, ভাঙ্গা স্বরেই বলল, ফুল, একটা কথা বলবো। ফুল চুপ থাকে, কোনো সাড়া দেয় না। শুভ এক ধাপ এগিয়ে এসে তার কাঁধেই হাত রাখে। তুমি রাগ করো, সেটা তোমার অধিকার, কিন্তু প্লিজ আমার মুখের দিকে একবার তাকাও। আমি সত্যি অনেক বড় ভুল করেছি। ফুল ধীরে ধীরে কাঁধ ছটকে শুভর হাত জড়িয়ে দেয়, কিন্তু কিচ্ছু বলে না। শুভ ব্যাকুল হয়ে পড়ে। ফুলের মনে তো ভেঙে গিয়েছিল, তবে কোনো বিমুখ হয়ে যাচ্ছে। শুভ বলতে শুরু করলো, তুমি জানো আমি তোমার সামনে সব সময় দুর্বল ছিলাম, আজও তাই। আমি আর পারছি না ফুল, প্লিজ আমাকে ক্ষমা করো। হঠাৎই ফুলকে পেছন থেকে জড়িয়ে ধরে। তার কণ্ঠ কাঁপতে থাকে, গলা দিয়ে কথা বেরোয় না ঠিক মতো। ফুলের ঘাড়ে ঠোঁট ছুঁয়ে দেয় শুভ। নিচু স্বরেই বলতে থাকে, আমি জানি আমার ভুলগুলো তোমাকে কষ্ট দিয়েছে, কিন্তু আমি কথা দিচ্ছি আর কখনো এমন কিছু হবে না। আমি তোমাকে ভালোবাসি ফুল, সারা জীবন ভালোবাসবো। তুমি প্লিজ আর রাগ করে থেকো না, আমি সত্যি বদলাবো। ফুল কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থাকে। শুভ শক্ত হয়ে জড়িয়ে ধরা তার কণ্ঠস্বরে অপরাধবোধ আর আন্তরিকতা ধীরে ধীরে ফুলের রাগ গুলিয়ে দেয়। নরম স্বরে ফুল বলতে শুরু করে, তুমি জানো শুভ, আমি তোমার উপর যতটা রাগ করি ঠিক ততটাই ভালোবাসি, কিন্তু তোমার এই ভুলগুলো বারবার সহ্য করা আমার পক্ষে কঠিন হয়ে যাচ্ছিল। আমি জানি ফুল, আমি সব জানি, আর এই কারণে আজ নিজেকে শুধরে নিতে চাই, শুধু তোমার জন্য। ফুল এবার ধীরে ধীরে শুভকে জড়িয়ে থাকা হাত দুটো ধরে। তার গলায় স্বর পরিবর্তন এনে বলে, ঠিক আছে শুভ, আমি তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছি, তবে আমার একটি শর্ত আছে। ফুলকে শক্ত করে জড়িয়ে ধরা হাত হঠাৎই হালকা হয়ে গেল। দুই চোখে দুজনেরই জল, কিন্তু এইবারটা অভিমান ভাঙার আর ভালোবাসা ফিরে পাওয়ার আনন্দের জল। তবে শুভর মনে কিছু ভয়ের বাসা বাঁধল। ফুল ঠিক কিসের শর্ত জুড়ে দিবে সেটাই ভাবতে থাকলো।